শাওয়ারের নিচে হাঁটু চেপে বসে আছি। দু চোখ বেয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। ঝর্ণার পানি আর চোখের পানি মিশে এক হয়ে গেছে। সকালে হসপিটালে গিয়ে তিতলির অসুস্থতার মিথ্যে নাটকের কথা জেনেছি। সামান্য জ্বরের জন্য তিতলিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তন্ময়, কিন্তু আমার কাছে তিতলির সম্পর্কে এত বড় মিথ্যা বলল। অবশ্য তার মতো একটা দুশ্চরিত্র মানুষ আর কি করতে পারে? ভুলটা তো আমারই ছিল। আমি মানুষ চিনতে ভুল করেছি। তিতলিকে ছাড়া আমি কিভাবে বাঁচব? আমাকে মাতৃত্বের প্রথম অনুভূতি দিয়েছে তিতলি। মা হওয়ার পরিপূর্ণতা আমি তিতলির ছোট ছোট হাতের স্পর্শেই পেয়েছি। জন্ম না দিয়েও আমি তিতলির মা হয়ে উঠেছি। রূপা আপুর মৃত্যুসজ্জায় তাকে কথা দিয়েছিলাম তিতলিকে সবসময় নিজের মেয়ের মতো আগলে রাখবো। কিন্তু কিভাবে? তন্ময়ের যে রূপ আজ দেখলাম, তাতে করে তার উপর আর বিশ্বাস করা যায় না। ভীষণ ভয় করছে তিতলিকে হারানোর। সেই সাথে এত বড় ধোঁকা পেয়েও কষ্ট হচ্ছে প্রচুর। শাওয়ারের পানিগুলো দ্রুত বেগে আসা তীরের মতো শরীরে পড়ছে। জানি না কতক্ষণ এভাবে ছিলাম। অনেকক্ষণ পর ভেজা শাড়িটা পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। শরীরে বিন্দুমাত্র শক্তি পাচ্ছি না। মাথাটাও কেমন যেন ভার হয়ে আছে। ভেজা চুলে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুমের দিশে পাড়ি দিয়েছি বলতে পারবো না। রাত 11টার দিক দিয়ে আকাশে মেঘ গর্জে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ আগে নির্ঝর বাড়ি ফিরে ঘরে ঢোকে সে তৃষ্ণাকে ঘুমন্ত অবস্থায় পায়। ল্যাপটপ রেখে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে তৃষ্ণাকে আগের মতোই ঘুমিয়ে থাকতে দেখে। কিছু একটা খটকা লাগে নির্ঝরের। বিছানার কাছে গিয়ে তৃষ্ণার কপালে হাত রাখতেই চমকে ওঠে সে। জ্বরে তৃষ্ণার গা পুড়ে যাচ্ছে। এই জ্বরটা যে কাল সারা রাত ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার জন্য হয়েছে, এটা নির্ঝর ভালোভাবেই বুঝতে পারছে। নির্ঝর তৃষ্ণাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তৃষ্ণা সাড়া দেয় না। রাত প্রায় 12টার কাছাকাছি, তার উপর মুষলধারে বৃষ্টি। নির্ঝর তার এক ডাক্তার ফ্রেন্ডকে ফোন করলে সে তৃষ্ণার মাথা ধুইয়ে দিয়ে তৃষ্ণাকে যথাসম্ভব উষ্ণতায় রাখতে বলে। নির্ঝর কোনো সার্ভেন্টকে না ডেকে নিজেই তৃষ্ণার মাথায় পানি ঢালতে থাকে। অনেকক্ষণ পানি ঢেলে শরীর মুছিয়ে দেওয়ার পর তৃষ্ণার জ্বর হালকা কয়েকটু কমে এলে নির্ঝর ক্লান্ত শরীরে তৃষ্ণার পাশেই ঘুমিয়ে পড়ে। রাত 3টার দিকে তৃষ্ণা ঘুমের মাঝে নির্ঝরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। একটু আগেই নির্ঝরের চোখ লেগেছিল। তৃষ্ণার এভাবে জড়িয়ে ধরায় নির্ঝরের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তৃষ্ণার মুখটা ঠিক তার মুখের সামনে দেখতে পায় নির্ঝর। জ্বর থাকায় তৃষ্ণার মুখে একটা লাল আভা ফুটে উঠেছে। সেই সাথে তার গরম নিঃশ্বাস নির্ঝরের চোখে মুখে আছড়ে পড়ছে। নির্ঝর বাম হাত দিয়ে আলতো করে তৃষ্ণার কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। তৃষ্ণার ঘুমন্ত লালচে মুখটা নির্ঝরের চোখে নেশা ধরিয়ে দিচ্ছে। তৃষ্ণার হালকা গোলাপি ওষ্ঠদ্বয় জ্বরের কারণে শুকিয়ে গেছে। নির্ঝরের ইচ্ছে হচ্ছে তৃষ্ণার চোখে মুখে ভালোবাসার পরশ শুইয়ে দিতে, শুকনো ঠোঁটদ্বয়ে ভালোবাসার স্পর্শ দিয়ে ভিজিয়ে দিতে। নির্ঝর পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তৃষ্ণার কাছ থেকে একটু দূরে সরে গেল। সে যা করতে চাচ্ছে সেটা ঠিক না। তৃষ্ণার অবচেতন অবস্থার সুযোগ নিয়ে কিছু করা তার উচিত হবে না। নির্ঝর একটু সরে গেলে তৃষ্ণা অর্ধচেতন অবস্থায় নির্ঝরের দিকে পুনরায় এগিয়ে গিয়ে নির্ঝরকে জড়িয়ে ধরে। এবার আর নির্ঝর তৃষ্ণার ভালোবাসার উষ্ণতাকে অগ্রাহ্য করতে পারে না। সে নিজেও তৃষ্ণাকে সমস্ত শক্তি দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তৃষ্ণা অন্তর্জ্ঞানী অবস্থায় থাকলেও জ্বরের ঘোরে কোনো বাধা দিচ্ছে না। নির্ঝরের ভালোবাসায় সাড়া দিয়ে সে নির্ঝরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। বাইরে বৃষ্টির বেগ যেন আগের থেকে অনেকাংশে বেড়ে গেছে। সেই সাথে পাল্লা দিয়ে বসে ঝড়ো হওয়া। মনে হচ্ছে সব যেন লন্ডভন্ড হয়ে যাবে আজকে রাতেই। সারা রাতের বর্ষণ শেষে ভোরের দিকে বৃষ্টি থেমে যায়। সকালে প্রায় অনেক বেলা করেই ঘুম ভাঙল। চোখ খুলতেই মাথায় ভীষণ যন্ত্রণা করছে। হঠাৎ এত মাথা ব্যথার কারণ অনুসন্ধান করতে করতে উঠতে গেলেই শরীরের উপর ভারী কিছু অনুভব করলাম। পাশ ফিরে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। নির্ঝর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। দুজনের একজনের শরীরেও কাপড় ঠিক মতো নেই। কাল রাতে কি হয়েছে কিছুই মনে নেই, তবে এটা বুঝতে বাকি নেই যে উনি আমার অবচেতন হওয়ার সুযোগ নিয়েছেন। নির্ঝর আমার সাথে এমনটা কিভাবে করতে পারলেন? শেষ পর্যন্ত এইভাবে আমাকে ইউজ করলেন। সবাই একরকম। তন্ময় ধোঁকা দিল আর নির্ঝর এইভাবে আমার সম্মান। কষ্টে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার সাথেই সবসময় কেন এমন হয়? কেন আমাকে সব সময় কষ্টের ভুক্তভোগী হতে হয়? কেন? নির্ঝরকে নিজের উপর থেকে সরিয়ে নিচে পড়ে থাকা কাল রাতের শাড়িটি উঠিয়ে কোনো মতে শরীরে পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেলাম।
রাগে কষ্টে ক্ষোভে আমার নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। বেটা বজ্জাত আমার সুযোগ নিয়েছে, এখন নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে। মনে মনে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করে গোসল সেরে নিলাম। ওয়াশরুমের আয়নায় নিজের দিকে তাকাতে কেমন যেন লজ্জা লাগছে। ওয়াশরুম থেকে বেরিয়ে নির্জরকে ঘরে পেলাম না। উনি ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে আমার কষ্টটা পুনরায় মাথা চেরা দিয়ে উঠল। তবুও নিজেকে যথেষ্ট সংযত রেখে চুল আঁচড়ানোতে মনোযোগ দিলাম। তৃষ্ণা, তোমার জ্বর কমেছে? হুম। রাতে জ্বরে গা পুড়ে যাচ্ছিল, তারপর আপনি আমার অবচেতন হওয়ার সুযোগ নিয়ে আমাকে নিজের করে নিলেন, এই তো। হোয়াট? আমি তোমার সুযোগ নিয়েছি? আর নয়তো কি, জোরপূর্বক এই ধরনের অসভ্যতামি করেছেন। এক্সকিউজ মি, আমি জোরপূর্বক কিছুই করিনি। তুমি আমার দিকে এগিয়ে এসেছিলে। আমি একবার দূরে সরে গেলে তুমি পুনরায় আমার কাছে এসেছিলে। একদম মিথ্যে বলবেন না। মিথ্যে বলে আপনার সবগুলো দাঁত পড়ে যাবে। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, তাই না, যে আপনার কাছে যাব? সবগুলো বসে আছো দেখছি। কাল রাতে যে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের উপর হামলা চালালে, তারপর ঠোঁট থেকে উঠে আমার ইজ্জতে হামলা চালালে। ছি ছি, কত মিথ্যা বলতে পারেন আপনি। আমি এমন কিছুই করিনি, যা করার আপনিই করেছেন। সব তুমি করেছো, আমার কাছে প্রমাণ আছে। দেখবা কিভাবে করেছো? হ্যাঁ, আমিও দেখতে চাই, দেখান। দেখো। নিঝর আমার হাত ধরে হ্যাঁচকা টেনে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁটে ঠোঁট চেপে ধরলেন। ওনার এহেম কাণ্ডে আমার চোখ কপালে উঠে গেছে। নিজেকে ছাড়ানোর জন্য ওনার বুকে হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছি, কিন্তু ওনার বাহুডোর থেকে নিজেকে ছাড়াতে পারছি না। কিছুক্ষণ ধস্তাধস্তি করার পরেও ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি হ্যাবলাকান্তির মতো ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। ব্যাপারটা হলোটা কি? হঠাৎ করে ওনার মনে আমার জন্য এত ভালোবাসা এলো কিভাবে? নির্ঝর অফিসে গেছেন অনেকক্ষণ হয়েছে। কালকে থেকে তিতলির কোনো খোঁজ পাইনি আর। খুব চিন্তা হচ্ছে তিতলির জন্য। তন্ময়ের মতো একটা নরপিচাসের হাতে তিতলিকে ছেড়ে দিয়ে আমি কিভাবে শান্তিতে থাকতে পারি? রূপা আপুর শেষ চিহ্ন তিতলি। 10 বছরের একটা বাচ্চা মেয়েকে এতিমখানা থেকে নিজের বোন বানিয়ে নিয়ে এসেছিল রূপা আপু। আমার মতো একটা এতিম চাচা নিজের মেয়ের মতো দেখে এসেছেন সব সময়। রূপা আপু নিজের বোনের জায়গা দিয়েছিলেন। সেই আপুর শেষ স্মৃতি তিতলি। দুর্ভাগ্যক্রমে সেই রূপা আপুর ভাগ্যে তন্ময়ের মতো একটা পশু জুটেছিল। 1 বছর আগে রূপা আপুর হঠাৎ মৃত্যুর পর থেকে তিতলি আমি নিজের মেয়ের মতোই আগলে রেখেছিলাম। তিতলির ভাগ্যে যাতে সৎমা না আসে সেই কারণেই তন্ময়কে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। একদিক থেকে ভালোই হয়েছে যে বিয়েটা হয়নি। এখন শুধু তিতলিকে তন্ময়ের কাছ থেকে আনতে হবে। তন্ময়ের মতো একটা খারাপ মানুষের কাছে আমি তিতলিকে কিছুতেই রাখতে পারি না। আলমারি থেকে কিছু টাকা বের করে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম তিতলির কাছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সদর দরজার কাছে গিয়ে আমি হতাশ হয়ে ফিরতে হলো। নির্ঝর দরজা বাইরে থেকে লক করে রেখে গেছেন, কিন্তু কালকে তো দরজা খোলা ছিল আর বাসায় সার্ভেন্টসও ছিল। তবে আজ কেন আমাকে আটকে রেখে গেলেন নির্ঝর? আপনি আমাকে আটকে রেখে গিয়েছিলেন কেন? আমি কি মানুষ নাকি জীবজন্তু? এভাবে আটকে রেখে যেতে হবে? রাতে অফিস শেষে নির্ঝর বাড়িতে ঢোকার সাথে সাথে তৃষ্ণা রাগের দৃষ্টিতে কথাটা বলল। তুমি নিজে বোকা নাকি আমাকে বোকা ভাবো, বুঝি না। মানে কি বলতে চাইছেন? তোমার কি মনে হয় এই বাড়ি থেকে যেখানে একটা পাখি আমার অনুমতি ছাড়া বের হতে পারে না, সেখানে 3 দিন একা বের হয়েছ? সেটা আমি জানি না? ওনার শান্ত কণ্ঠের ভয়ানক কথায় আমার আত্মার পানি শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কি বলতে চাইছেন আপনি? আমি কোথায় যাই? একদিনই পালিয়েছিলাম। লাইক সিরিয়াসলি এতটা বোকা মনে হয় তোমার আমাকে? কৃষ্ণা, আমি এতটাও বোকা নয়। মানুষ চেনার দক্ষতা আগে ছিল না, কিন্তু এখন আমি
ঠিক চিনতে শিখেছি সবাইকে। শপিং এর বায়নায় বাড়ি থেকে বেরিয়ে 10 লক্ষ টাকা কাকে দিয়েছো সেটাও জানি। কালকে আমি বাসায় না থাকার সুযোগে বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলে সেটাও আমি জানি। অবশ্য এসবে আমার কিছুই আসে যায় না। তোমাকে আমি কিনে নিয়েছি, আর এখন তুমি আমার বউ। সো তোমার উপর আমার অধিকার দ্বিগুণ। আমি ভেবেছিলাম অন্তত কাল রাতের পর তুমি নিজেকে একটু হলেও শুধরে নেবে, বাট আই ওয়াজ রং। তুমি আগের মতোই আছো, প্রতারক। নির্ঝরের এমন গাজালানো কথা আমার একদম সহ্য হচ্ছে না। এমনিতেই তিতলি টেনশনে আমার মাথা নষ্ট হওয়ার উপক্রম, আর উনি ওনার ফালতু কথার ঝুলি খুলে বসে আছেন। কিন্তু একটা ভাববার বিষয় আছে, সে যদি জানতো আমি লুকিয়ে কোথায় যাই তাহলে আমাকে বাধা কেন দেননি? আপনি যদি জানতেন তাহলে বাধা দেননি কেন? নির্ঝর কিছুক্ষণ বাম হাত দিয়ে তার কপালে স্লাইড করতে থাকে। হয়তো সে যে কথাটা বলেছে সেটা তার মুখ ফুসকে বেরিয়ে গেছে, হয়তো সে বলতে চায়নি। আমি শুধু জানতে যাচ্ছিলাম তুমি আর কতটা নিচে নামতে পারো। তন্ময়কে টাকা দেওয়ার জন্য নিজেকে আমার কাছে বিক্রি করেছো। এতটা ভালোবাসো তন্ময়কে, আর আমি যে তোমার স্বামী সেই খেয়ালটুকু আছে তোমার? কালকেও তুমি তন্ময়ের বাড়ি গিয়েছিলে কেন তৃষ্ণা? উত্তর দাও, কেন? এটা আমার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলতে বাধ্য নই। তৃষ্ণা, তুমি কি একবারের জন্য আমাকে বোঝো না? ছাড়ুন আমাকে, রাতের জন্য রান্না করতে হবে, বাসায় কোনো সার্ভেন্ট নেই। নির্ঝর আমার বাহু আঁকড়ে ধরে কিছুক্ষণ আমার স্থির দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু আমি তার চোখের দিকে তাকাতে পারছি না। হয়তো তিতলির ব্যাপারটা উনি জানেন না। ওনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে কিচেনে চলে গেলাম। খাবার টেবিলে ওনার সাথে ভালো মন্দ আর কোনো কথা হলো না, তবে ওনার চোখ মুখ দেখে মনে হয়েছে উনি রেগে আছেন। কিন্তু আমি নিরুপায় ওনাকে তিতলির সম্পর্কে কিছুই বলতে পারবো না। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন হঠাৎ কেউ পিছন থেকে আমার কোমর চেপে ধরলো। পুরো বাড়িতে একমাত্র আমি আর নির্ঝর ব্যতীত অন্য কেউ নেই, তাই লোকটা যে নির্ঝর এটা বুঝতে আর বাকি নেই। কিন্তু ওনার এভাবে জড়িয়ে ধরায় আমার অস্বস্তি হচ্ছে। উনি ওনার থুতনি আমার ঘাড়ে ঠেকিয়ে দিয়ে শাড়ির নিচ দিয়ে আমার পেটে হাত রাখলেন। ইচ্ছে করছে একটা ধাক্কা দিয়ে ওনাকে পেছনের দিকে ফেলে দেই, কিন্তু কেন যেন ভাবনা থেকে বাস্তবায়িত করতে পারছি না। নির্ঝরের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, না চাইতে শরীর বারবার কেঁপে উঠছে। উনি ওনার হাত দিয়ে আমার পেটে স্লাইড করছেন। পরিস্থিতি ক্রমশ আরো বেশি অস্বস্তিকর হয়ে যাচ্ছে। উপায়ন্তর না পেয়ে নির্ঝরের পেটে কনুই দিয়ে পিছন দিকে ঠেলে ঘরের দিকে ছুট লাগালাম, কিন্তু বেশি দূর আর এগুতে পারলাম না। নির্ঝর আমাকে পেছন থেকে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে কোলে তুলে নেন। নির্ঝর কি করছেন? ছাড়ুন আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই। এসব একদম ঠিক হবে না বলে। কেন? আপনি আমাকে ছোবেন না। কেন? জানি না, নামান আমাকে। নির্ঝর আমার কথায় বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আমাকে বিছানায় শুয়ে দিলেন। ভয়ে বড়সড় একটা ঢোক গেলে আবার ওনাকে বললাম আমাকে ছেড়ে দিতে, কিন্তু এবারও আমার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করলেন। নিজের সমস্ত ভার আমার উপর ছেড়ে দিয়ে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিলেন। 1 মাস কেটে গেছে নির্ঝরের সাথে আমার বিয়ের। এই কয়েকদিনে নির্ঝর আর আমার মধ্যে সম্পর্কটা অনেক স্বাভাবিক হলেও কোথাও না কোথাও নির্ঝরের আমার প্রতি ঘৃণার রেশ রয়ে গেছে। যেই উদ্দেশ্যে আমাকে বিয়ে করেছিলেন উনি, প্রতি রাতে ওনার শয্যাসঙ্গী হয়ে সেই উদ্দেশ্য আমি পূরণ করে চলেছি। কোনো মতে দিন কেটে যাচ্ছে আমার, কিন্তু জীবন থমকে গেছে। এতদিনে তিতলির সাথে একবারের জন্য দেখা বা কথা হয়নি। নির্ঝরের দৃষ্টি এড়িয়ে 3 দিন তন্ময় আর তিতলির খোঁজে বেরিয়েছিলাম, কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরতে হয়েছে আমাকে। না জানি তিতলির সাথে কি করেছে ওই পশুটা। কেমন আছে তিতলি, কোথায় আছে? পরন্ত বিকেলের হালকা তীর্যক রোদ, সেই সাথে হিমশীতল বাতাস, সব মিলিয়ে মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি হয়েছে।
ছাদের কার্নিশ ঘেঁষে হাতে এক মগ কফি নিয়ে দাঁড়িয়ে আছি। গোধূলির লগ্নটা উপভোগ করতে করতে পুরনো সব স্মৃতির মাঝে বিচরণ করছিলাম। নির্ঝর এখনো অফিস থেকে ফেরেননি, এখন অবশ্য ফিরবেনও না। তার ফিরতে সন্ধ্যা পার হবে। কোনো সার্ভেন্টস নেই বাসায়। সার্ভেন্টসদের নির্ঝর সকালেই বিদায় করে দেন। রাতে আমাদের দুজনের রান্না আমাকেই করতে হয়। জীবন কখন কোন দিকে বাঁক নেয় সেটা কেউ বলতে পারে না। একদিক দিয়ে আমার ভাগে সুখ দিচ্ছে, অন্য দিক দিয়ে আমার সবচেয়ে বড় সুখ কেড়ে নিচ্ছে। ভাগ্যের খেলাটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। কফি শেষ হতে না হতেই নিচের দরজায় কলিং বেল বাজা শুরু করলো। সচরাচর নির্ঝর এত তাড়াতাড়ি আসেন না, আর উনি ব্যতীত এই বাড়িতে আর কেউ আসে না। কফির মগটা কিচেনে রেখে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে আমি যতটা অবাক হলাম তার চেয়েও সামনে থাকা মানুষগুলো বেশি অবাক হলো। খুব সুন্দর একটা মেয়ে নীল চুড়িদারে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার সাথে মধ্যবয়স্ক একজোড়া দম্পতি। তাদের পোশাক পরিচ্ছদ বলে দিচ্ছে তারা ভিআইপি কেউ হবেন। এই এক মাসে প্রথম আমি ভিন্ন কোনো প্রাণীর মুখ দেখলাম এই বাড়িতে। সামনে থাকা সুন্দরী মেয়েটি আমার দিকে ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে ঠেলে ভিতরে ঢুকে গেল। তার সাথে থাকা মানুষগুলো বাড়ির ভিতরে ঢুকে পড়ল। তাদের সবার সাথেই এক গাদা করে লাগেজ। তাদের ড্রাইভার এসে সেসব লাগেজ ড্রয়িং রুমে রেখে চলে গেলেন। মেয়েটা আমাকে আপাদমস্তক দেখে বলতে শুরু করলো, নীর কোথায়? উনি তো অফিসে। কিন্তু তুমি কে, আর নীরের বাড়িতে কি করছো? আমি আমি ও, এবারে নিউ সার্ভেন্ট স্নিগ্ধা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে নির্ঝর সজোরে কথাটা বলল। নীর, তুমি নিউ সার্ভেন্ট হায়ার করেছো আর আমাকে একবার জানাওনি? এই এক মাসেই আমাকে পর করে দিয়েছো, তাই না? তোমার সাথে আর কথাই বলবো না। স্নিগ্ধা, ডন্ট অ্যান্ড চাইল্ডিশ। তোমরা হঠাৎ করে এখানে কিভাবে এলে? কেন, নেই তোমার বাড়িতে কি আমরা আসতে পারি না? স্নিগ্ধার সাথে থাকা মহিলাটি নির্ঝরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আমি সেটা তো বলিনি আম্মু। আমার বাড়ি মানেই তো তোমাদের বাড়ি। হাউ আর ইউ গাইস? স্নিগ্ধার সাথে আসা বয়স্ক দম্পতি হলো নির্ঝরের বাবা মা, রাজীব চৌধুরী আর নয়না চৌধুরী। আমরা ঠিক আছি নীর, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। আই এম ফাইন অলসো। আম্মু, তোমরা দোতলার ঘরে গিয়ে রেস্ট নাও। লাগেজ আমি পৌঁছে দিচ্ছি। নয়না বেগম আর রাজীব সাহেব দোতলার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে ওঠা ধরলে স্নিগ্ধা নির্ঝরকে চেপে ধরে গালে চুমু বসিয়ে দেয়। তৃষ্ণা সেখানেই উপস্থিত ছিল। নির্ঝরকে স্নিগ্ধার চুমু দেওয়ার দৃশ্য সে স্পষ্টভাবে দেখতে পেয়েও মাথা নিচু করে থাকে। এইমাত্র নির্ঝর তাকে সবার সামনে কাজের লোক বলে পরিচয় দিয়েছে। ভাবতে তৃষ্ণার বুকটা মুচড়ে উঠছে। শেষ পর্যন্ত তার স্বামী তাকে তার বাবা মার সামনে কাজের লোক বানিয়ে দিল। স্নিগ্ধা গেস্ট রুমে গেলে নির্ঝর তৃষ্ণার হাত ধরে তার ঘরে নিয়ে যায়। তোমাকে কে বলেছিল দরজা খুলতে? প্রতিদিন আমি নিজে থেকে লক খুলে ভিতরে আসি, তাহলে আজ কেন তুমি খুলতে গেলে? আমি কিছু বলছি না, মাথা নিচু করে চোখের পানি ফেলছি আর নির্ঝরের বলা সব কথা শুনছি। আমাকে চুপ থাকতে দেখে নির্ঝর বিচলিত হয়ে আবার চেঁচাতে শুরু করলেন। অ্যানসার মি, ড্যাম ইট! দরজা কেন খুলতে গিয়েছিলে? তুমি স্নিগ্ধার সামনে না এলে এত কিছু হতোই না। তোমাকে সার্ভেন্ট বলে পরিচয় দিতে হতো না আমার। আমি তো আপনার টাকায় কেনা গোলামি, তাহলে মানুষের সামনে সার্ভেন্ট বলাতে আর কি আসে যায়? এমনিতেও এই চুক্তির বিনিময়ে আমি মোটা অঙ্কের টাকা নিচ্ছি আপনার কাছ থেকে, তাই আপনার ইচ্ছে মতোই আমাকে চলতে হবে। তৃষ্ণার বলা কথাগুলোই নির্ঝর নির্বাক হয়ে যায়। তৃষ্ণার কথাগুলোর পিছনে লুকিয়ে থাকা তার কষ্টটা নির্ঝর খুব ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে তার কিছু করার নেই। তৃষ্ণা আর তার বিয়ে আর একসাথে থাকার কথা সে তার পরিবারকে বলতে পারবে না। উপরন্ত না দেখেই নির্ঝর তৃষ্ণাকে সার্ভেন্ট বলে পরিচয় দিয়েছে। এখন সবার সামনে সে আর তৃষ্ণা এক ঘরে থাকতে পারবে না, কিন্তু তার মুখ দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বের হচ্ছে না তৃষ্ণাকে বলার জন্য। কিছুক্ষণের মধ্যেই এভাবেই নীরবতা বিরাজ করে। এক সময় তৃষ্ণা নিজেই সে নীরবতা ভেঙে জামা কাপড় গোছাতে থাকে। কি করছো? আপনার মা বাবা আর হবু স্ত্রীর সামনে তো আর আপনি পরনারীর সাথে এক ঘরে থাকতে পারবেন না,
তাও আবার সে যদি হয় সার্ভেন্ট। তাই নিজের আসল অবস্থানে চলে যাচ্ছি। মানে? ঘাবড়াবেন না, কিচেনে নয়তো চিলে কোঠার ঘরে থাকবো। 3 মাসের আগে এই বাড়ি ছাড়বো না। নির্ঝর আর কিছু বলতে পারলো না, কেন যেন তার মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না। তৃষ্ণা একে একে তার সব জিনিস গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নির্ঝর আগের অবস্থাতেই ঠায় দাঁড়িয়ে আছে দরজার পানে তাকিয়ে। চিলে কোঠার ঘরের এক কোণায় হাঁটুর বাজে মুখ গুজে অঝরে কেঁদে যাচ্ছি। আমার কষ্ট সহ্য করার সীমা ক্রমেই অতিক্রম হয়ে যাচ্ছে। আর পারছি না, আর কত কি সহ্য করব? সহ্যেরও তো একটা সীমা থাকে। ছোট থেকেই তো সহ্য করে আসছি। জন্মের পর মা বাবা তাদের পরিচয় দেয়নি, এতিমখানার দরজায় ফেলে দিয়ে চলে গেছে। জীবনের শুরুর 10টা বছর এতিমখানায় একা একা কেটেছে। রূপা আপু আর চাচা আমার মতো এতিমদের তাদের মেয়ে বানিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেও চাচি কখনো আমাকে আপন করে ভাবতে পারেনি। জীবন যুদ্ধে সংগ্রাম করেই টিকে থাকতে হয়েছে। অতঃপর ভাগ্যের খেলায় প্রিয়জনকে হারিয়ে হতে হলো নিঃস্ব। প্রিয়জনের ঘৃণা নিয়ে বেঁচে থাকার অভিশাপও পালন করে নিয়েছি। ভাগ্যের নিষ্ঠুর জুয়া খেলায় আবার সবার হাতের পুতুল হয়ে গেলাম। যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম সেই তিতলি এখন আমার থেকে ক্রোশ দূরে। যিনি আমার স্বামী সে সবার সামনে আমাকে সার্ভেন্ট বলে পরিচয় দেয়। অবশ্য তারই বা কি দোষ? বিয়ের শর্তই ছিল 3 মাসের সংসার। বাসর রাতেই তো নিজের তালাকনামায় সই করে দিয়েছি। চিলেকোঠার ঘরটাতে জিনিসপত্র আর ধুলা দিয়ে আস্তরণ পড়ে গেছে। চোখের পানি মুছে আঁচল কোমরে গুজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। নির্ঝরের পরিবারের জন্য রান্না করলাম। যেহেতু বাড়ির নতুন সার্ভেন্ট আমি, সেহেতু তাদের খাওয়া শেষ করে সব কিছু ধুয়ে পরিষ্কার করতে রাত প্রায় 11:30টার পরে পুনরায় চিলেকোঠার ঘরে গেলাম। চিলেকোঠার ঘরটা ছোট একটা জানালা আছে। আমার মতোই বিষণ্ণ রাতের আকাশ দেখার জন্যই হয়তো জানালাটা বানানো। পুরো আকাশ মেঘে ছেয়ে আছে। ইদানিং মেঘ বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। আকাশও আমার সাথে পাল্লা দিয়ে অশ্রু বর্ষণ করে। গুড়গুড় করে মেঘ ডাকছে। মাঝে মাঝে পুরো ধারাকে আলোকিত করে বিদ্যুৎ চমকাচ্ছে। আলো ছায়ার সেই খেলা আমি চিলেকোঠার মেঝেতে শুয়ে শুয়ে দেখে যাচ্ছি। হঠাৎ দরজার টোকা পড়তে উঠে দরজা খুলে দেখলাম নির্ঝর দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে আমার বুক কেঁপে উঠল। চোখ মুখ লাল হয়ে আছে ওনার। কেন যেন মনে হচ্ছে উনি এতক্ষণ কান্না করেছেন, কিন্তু উনি কেন কান্না করবেন? দরজা খুলে দিয়ে আমি ভিতরে চলে এলাম। উনি পেছন থেকে দরজা বন্ধ করে দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। ওনার গরম নিঃশ্বাস আমার গলায় ঘাড়ে পড়ছে। অন্য কোনো দিন হলে হয়তো আমার মধ্যে কিছুটা পরিবর্তন হতো, কিন্তু আজ তার প্রতিটা স্পর্শ আমার শরীরে ধারালো তীরের মতো বিচ্ছে। উনি আমার গলায় ঘাড়ে অনবরত চুমু খেয়ে যাচ্ছেন। গলা থেকে উঠে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গেলে আমি বাধা দেই। দ্য নির্ঝর আহমেদ চৌধুরীর একটা সার্ভেন্টের সাথে এই ধরনের সম্পর্ক লোকে জানলে কি বলবে আপনাকে? নির্ঝর আমার কথায় তবদা মেরে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার কথায় কোনো উত্তর না দিয়ে উনি পুনরায় আমার ঠোঁটে স্পর্শ করতে গেলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নির্ঝরকে একটা ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিলাম। শরীর ছাড়া আর কিছুই বোঝেন না দেখছি। যেই শরীরটা প্রতিনিয়ত ভোগ করছেন সেই শরীরে যে একটা মন আছে সেটা কি জানেন? মানছি আপনার সাথে আমি চুক্তিবদ্ধ, টাকার বিনিময়ে সব করছি, কিন্তু আমি কি করব? আমারও যে ভীষণ কষ্ট হয়, আর সহ্য করতে পারছি না। চুক্তির বিয়ে হলেও আপনার স্ত্রী আমি, কিন্তু সবার সামনে আমার পরিচয় সার্ভেন্ট হিসেবে। লুক কৃষ্ণা, স্নিগ্ধা আমার ফিয়ান্সে। ওর সামনে আমি তোমাকে স্ত্রী বলে পরিচয় দিতে পারতাম না। আর আমার বাড়িতে সার্ভেন্ট ব্যতীত অন্য কেউ থাকেও না। স্নিগ্ধা আপনার হবু স্ত্রী, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? নির্ঝর কোনো উত্তর না দিয়ে এক পা দুপা করে আমার দিকে এগিয়ে আসছেন। ঘরটা এতই ছোট যে আমি পিছাতেও পারছি না। নির্ঝর আমার কাঁধ থেকে আঁচল ফেলে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দিলেন।
গভীর একটা চুমু দিয়ে কানের কাছে তার মুখটা এনে ফিসফিস করে বললেন, তুমি আমার নেশা তৃষ্ণা। তুমি খারাপ আমি জানি, তবুও আমার তোমাকে চাই। মেরে ফেলুন আমাকে, আর কিছু বাকি নেই জীবনে। যা ছিল সব শেষ হয়ে গেছে, এই কষ্ট আর নিতে পারছি না আমি। প্লিজ মেরে ফেলুন আমাকে, মুক্তি চাই আমি। আমি তোমাকে মরতে দেব না, আর শান্তিতে বাঁচতেও দেব না। দু চোখের কার্নিশ বেয়ে অজস্র অশ্রুকণা গড়িয়ে পড়ে যাচ্ছে। শুধুমাত্র রাতের ভালোবাসার পর্বটুকু শেষ করে নির্ঝর ক্লান্ত হয়ে তার সমস্ত ভার আমার উপর ছেড়ে দিয়েছেন। আমার গলায় মুখ গুজে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। ঘুমের ঘোরেও আমাকে শক্ত করে ধরে রেখেছেন। হয়তো তার মনে হচ্ছে বাহুর বন্ধন একটু আলগা হলেই আমি হারিয়ে যাব। নির্ঝরের প্রতিটি স্পর্শেই ইদানিং ভীষণ ভালো লাগা কাজ করে। এই চুক্তির বিয়ের মায়ে পড়ে যাচ্ছি ধীরে ধীরে। স্বামীর জন্য ভালোবাসা হয়তো প্রতিটা মেয়ের জীবনেই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আমার যে নিজের স্বামীকে ভালোবাসার অধিকার নেই। আর মাত্র 2 মাস সময় বাকি আছে। এরপর স্বামী নামক মানুষটাকে ছেড়ে চলে যেতে হবে। ওনাকে যদি আমার দু চোখে বন্দি করে আমার সাথে নিয়ে যেতে পারতাম। না, আমি সেটা করতে পারি না। নির্ঝরের জন্য, স্নিগ্ধার জন্য, সবার ভালোর জন্য আমাকে একাই সবার থেকে দূরে যেতে হবে। পরদিন সার্ভার না আসায় সারাদিন তৃষ্ণার একা খাটাখাটুনি করতে হয়। সারাদিনে কাজ শেষে সবাইকে ডিনার করিয়ে দিয়ে খাবার গুছিয়ে রেখে চিলেকোঠার ঘরের দিকে পা বাড়ায় তৃষ্ণা। ঘড়িতে রাত প্রায় 12টা, কিন্তু এখনো নির্ঝর বাড়ি ফেরেনি। সিঁড়ির কাছে গিয়েও তৃষ্ণা ড্রয়িং রুমে ফিরে আসে। ডান হাতে মদের গ্লাস আর আঙ্গুলের চিপায় জ্বলন্ত সিগারেট নিয়ে একটা বারে বসে আছে নির্ঝর। প্রায় 1.5 ঘন্টা যাবৎ ড্রিঙ্ক করে যাচ্ছে। ইতিমধ্যে চোখ ঘোলাটে দেখা শুরু করে দিয়েছে। সে বুঝতে পারছে মদ খাওয়া বেশি হয়ে গেছে আজ। তবুও শেষবার ভর্তি করা গ্লাসটা খালি না করে ওঠার ইচ্ছে করছে না। নির্ঝরের ঠিক সামনের টেবিলে বেশ সুন্দরী এক রমণী মিনি স্কার্ট পরে বসে ড্রিঙ্ক করছে। মেয়েটির পোশাক আশাক আর গায়ের ফ্যাকাশে রং দেখেই বোঝা যায় সে বিদেশি। মেয়েটি ঢুলু ঢুলু পায়ে নির্ঝরের দিকে এগিয়ে এসে টেবিলে ভর দিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো। Wanna one night stand? Not interested. Go away. Look, I am so hot. I am not interested. Leave me alone. Just look at me. You will find me interesting. My wife is more hot and beautiful than you. Now get lost from here. নির্ঝরের কথায় মেয়েটি রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পুরো ড্রয়িং রুমে পায়চারি করে ওনার ফেরার অপেক্ষা করলাম, কিন্তু ওনার ফিরে আসার কোনো লক্ষণ না দেখে ড্রয়িং রুমে রাখা ল্যান্ডলাইনে ফোনটা হাতে নিলাম ওনাকে ফোন করার জন্য। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। ফোনের স্পিকারটা নিচে রেখে দরজার কাছে ছুটে গেলাম। নির্ঝরের বডিগার্ড নির্ঝরকে ধরে রেখেছে, আর উনি মাতাল হয়ে আছেন। ওনার বডিগার্ডকে বিদায় করে দিয়ে ওনাকে জড়িয়ে ধীরে ধীরে ঘরে এনে শুয়ে দিলাম। ওনার শরীর থেকে মদের বিশ্রী গন্ধ আসছে। না জানি কত মদ গিলেছেন। ওনার শার্ট খুলে দিয়ে উঠে আসতে গেলে উনি আমার হাত ধরে হ্যাঁচকা টেনে নিজের বুকের উপর ফেলে দিলেন। নেশার ঘরে নির্ঝর বারবার আমার নাম নিচ্ছে। আচ্ছা, উনি কি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন? না না, আমি সেটা হতে দিতে পারি না। ওনার মনে আমার জন্য শুধু ঘৃণা থাকবে। ওনার ভালোবাসার যোগ্য আমি নই। কিছুতেই ওনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি হতে পারে না। নির্ঝরকে ছেড়ে উঠতে গিয়েও উঠতে পারলাম না। কেন যেন আজকে ভীষণ কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে ওনাকে আমি হারিয়ে ফেলবো। যদিও কিছুদিন পর এটাই সত্যি হবে, তবুও মেনে নিতে কষ্ট হচ্ছে। ওনার বুকের উপর মাথা রেখে দুহাতে ওনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। দরজায় কারো জোরে ধাক্কা দেওয়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই নিজেকে নির্ঝরের বুকে পেলাম। বাইরে অনেক বেলা হয়ে গেছে, আর আমার চোখ খুলিনি। নিজেকে সামলে উঠে বসলাম। দরজার ধাক্কার পরিমাণ ক্রমশই বেড়ে চলেছে। শাড়ির আঁচল ঠিক করে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজার বাইরে স্নিগ্ধা চোখ মুখ গরম করে তাকিয়ে আছে। তুমি আমার নীরের ঘরের ভিতর কি করছো?
তাও আবার বন্ধ দরজার আড়ালে নীরের অবচেতন হওয়ার সুযোগ নিচ্ছিলে, তাই না? না না, ছি, এসব কি বলছেন? আমি তো এই ঘরে। তুমি তো এই ঘরে কি? বলো বলো, মুখে তালা মেরেছ নাকি? আসলে আপনি ভুল ভাবছেন। ভুল? আমি একদম ঠিক ভাবছি। আমার তো কালকেই সন্দেহ হয়েছিল তোমাকে এই বাড়িতে দেখে। না, তোমার মতো লো ক্লাসদের আমি ভালোই জানি। আমার নীরকে ফাঁসানোর জন্যই এসব করেছো, তাই না? আপনি ভুল ভাবছেন। ও জাস্ট শাট আপ, আই নো ওয়েল। তুমি একটা ক্যারেক্টারলেস মেয়ে। নিজের রূপ দেখিয়ে আমার নীরের টাকা হাতাতে চাও। এত টাকার লোভ তোমার। তুমি তোমার মোটিভে সাকসেসফুল হতে পারবে না। দেখুন, আপনি আমার কথাটা তো। কি শুনবো? তুমি আমার নীরের নেশার ঘরে হওয়ার সুযোগ নিয়ে ওর সাথে এক ঘরে থেকেছো সারা রাত। এখন কিছুদিন পরেই প্রেগনেন্ট হওয়ার নাটক করে টাকা ডিমান্ড করবে, তাই তো? ছি, কি বলছেন এসব? তোমার সব খেলা আমি আজকেই শেষ করে দেব। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। স্নিগ্ধা আমার হাত ধরে আমাকে টানতে লাগলেন। ঠিক তখনই পেছন থেকে অন্য হাতে টান অনুভব করলাম। হাউ ডিয়ার ইউ স্নিগ্ধা! তৃষ্ণাকে এভাবে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? তৃষ্ণার হাত ধরে ভেতরের দিকে টেনে নিয়ে নির্ঝর কথাটা বলল। স্নিগ্ধার চেঁচামেচিতে নির্ঝরের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে স্নিগ্ধার বলা কথাগুলো সে শুনে ফেলে। তুমি জানো না নীর, এই ছোট লোকটা কত ডেঞ্জারাস প্ল্যানিং করেছে তোমাকে ফাঁসানোর। মাইন্ড ইউর ওয়ার্ড স্নিগ্ধা। তৃষ্ণাকে ছোট লোক বলার রাইটস তোমাকে কে দিয়েছে? নীর, তুমি এই কাজের লোকটার জন্য আমার সাথে কড়া গলায় কথা বলছো? আমি তোমার উড বি ওয়াইফ। আমার ভ্যালিউ এই লো ক্লাস মেয়েটার থেকে অনেক বেশি। আই টোল্ড ইউ স্নিগ্ধা, মাইন্ড ইউর ওয়ার্ডস। নয়তো আমি এমন কিছু বলতে বাধ্য হব যেটা শুনলে তুমি কষ্ট পাবে। নীর, তুমি একটা কাজের লোকের জন্য আমার সাথে মিসবিহেভ করছো। জাস্ট শেট আপ স্নিগ্ধা। তৃষ্ণা কাজের লোক নয়, আর তুমি এভাবে তৃষ্ণাকে অপমান করতে পারো না। তুমি আমাকে এই কথা বলতে পারলে? তোমার কাছে আমার চেয়ে এই কাজের লোকটা বেশি হয়ে গেল? তোমাকে বারবার ওয়ার্ন করছি যে তৃষ্ণাকে অপমান করো না। তৃষ্ণা কোনো কাজের লোক নয়। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? ড্যাম ইট! এই মেয়েটা যদি তোমার বাড়ির সার্ভেন্ট না হয় তাহলে ওর সাথে তোমার কি সম্পর্ক? সারা রাত তোমার ঘরে এই মেয়েটা কি করছিল? কি সম্পর্ক তোমাদের দুজনের? বলো নীর, চুপ করে আছো কেন? তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজনীয় মনে করি না। তোমাকে উত্তর দিতেই হবে। তোমার স্ত্রী আমি। লাইক সিরিয়াসলি স্নিগ্ধা, তোমার আর আমার বিয়ে জাস্ট ঠিক হয়েছে, এখনো বিয়ে হয়নি। সো বি ইন ইউর লিমিট। তুমি এই থার্ড ক্লাস মেয়েটার জন্য আমাকে অপমান করছো? নির্ঝর আর স্নিগ্ধার চেঁচামেচিতে নয়না বেগম তার ঘর থেকে নির্ঝরের ঘরে ছুটে আসেন। কি হয়েছে স্নিগ্ধা? তুমি কাঁদছো কেন? আম্মু, আজ এই কাজের মেয়েটার জন্য নীর আমাকে ইনসাল্ট করলো। আমি নীরকে এত ভালোবাসি, আর সেই নীর আমাকে আমার সাথে এমনটা করতে পারলো? নীর, এসব কি শুনছি? তুমি স্নিগ্ধার সাথে মিসবিহেভ করেছো কেন? আম্মু, মিসবিহেভ সবার আগে স্নিগ্ধা শুরু করেছে তৃষ্ণার সাথে। আমি শুধু উত্তর দিয়েছি। তুমি একটা কাজের লোকের জন্য চৌধুরী বাড়ির হবু বউকে অপমান করেছো। তৃষ্ণা কাজের লোক নয়, তৃষ্ণা আমার স্ত্রী। তৃষ্ণার সম্পর্কে একটা বাজে কথাও আমি মেনে নিতে পারবো না। নির্ঝরের কথায় সেখানে উপস্থিত সবার সামনে যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তে নীরব একটা ঝড় সেখান দিয়ে বয়ে গেল। পিনপতন নীরবতা বিরাজ করছে পুরো বাড়িতে। নয়না বেগম আর স্নিগ্ধা বাকরুদ্ধ দৃষ্টিতে নির্ঝর আর আমার দিকে তাকিয়ে আছে। এমন একটা পরিস্থিতির জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। প্রায় 20 মিনিট অতিক্রম হয়ে গেছে, কিন্তু উনি এখনো আমার বাম হাতটা শক্ত করে ধরে রেখেছেন। মনে হচ্ছে হাত ছেড়ে দিলেই বুঝি আমি হারিয়ে যাব। আমার ঠিক সামনে দাঁড়িয়ে স্নিগ্ধা নিঃশব্দে কান্না করে যাচ্ছে। মুহূর্তেই মেয়েটার দুনিয়া উলটপালট হয়ে গেল।
কোথায় সে বিয়ের স্বপ্ন দেখেছিল, সংসার জীবন নিয়ে নতুন কল্পনার জগৎ সাজাচ্ছিল, সবকিছু ভেঙে চুরমার করে দিলাম আমি। সবকিছুর জন্য আমিই দায়ী। আমার দ্বারা কখনো কারো ভালো হয়নি, হয়তোবা হবেও না। আলমিরা থেকে সমস্ত জিনিসপত্র বের করে লাকেজে পড়ছে স্নিগ্ধা। এক হাতে চোখের পানি মুছে অন্য হাত দিয়ে লাকেজ আটকানোর বৃথা চেষ্টা করছে। নির্ঝরের এভাবে বিয়ে করে নেওয়া, তার সাথে প্রতারণা করা, সে কিছুতেই মানতে পারছে না। স্নিগ্ধার পিছন পিছন নয়না বেগমও ছুটে এসছেন। স্নিগ্ধার এই অবস্থা মেনে নিতে তার কষ্ট হচ্ছে। যেখানে সব দোষ তার নিজের ছেলের, সেখানে তার কি বা করার আছে? নয়না বেগম স্নিগ্ধার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে স্নিগ্ধাকে বোঝানোর চেষ্টা করেন। একটা বাইরের মেয়ের জন্য তুমি তোমার সংসার, নিজের ভবিষ্যৎ ছেড়ে চলে যাবে? আমার সংসার? আম্মু, তুমি হয়তো শুনতে পাওনি নীর কি বলছে। আমার ওর প্রতি কোনো অধিকার নেই। নীর ওই চিপ মেয়েটার সাথেই হ্যাপি। দেখো স্নিগ্ধা, নীর ওই মেয়েটাকে কেন বিয়ে করেছে সেটা আমরা কেউই জানি না। এভাবে হুটহাট ডিসিশন না নিয়ে মাথা ঠান্ডা করে নীরের সাথে আমরা কথা বলি, দেন আসল সত্যিটা বেরিয়ে আসবে। আই ক্যান টলারেট এনি মোর আম্মু। নীর আমাকে অনেক ইনসাল্ট করেছে ওই লো ক্লাস মেয়েটার জন্য। রিল্যাক্স স্নিগ্ধা, লেট মি হ্যান্ডেল দিস। নয়না বেগমের কথায় স্নিগ্ধা শান্ত হলেও তার মনে আগুন জ্বলছে। নির্ঝর অন্য কাউকে বিয়ে করছে, এটা ভাবতেই তার মাথায় আগুন ধরে যাচ্ছে। ভিতরে ভেতরে রাগে ফুসলেও বাইরের দিকটা যথেষ্ট স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করে যাচ্ছে। সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে আছেন নির্ঝর। নিজেকে এতটাই স্বাভাবিক দেখাচ্ছে যে তাকে দেখে মনেই হচ্ছে না একটু আগে কি হয়েছিল। খুবই রিল্যাক্স ভাবে সেন্টার টেবিলের এক পায়ের উপর অন্য পা তুলে কফির মগে চুমুক দিচ্ছেন। ওনাকে দেখে আমার ভয় হচ্ছে। ওনার রাগী জল্লাদ টাইপ রূপ অনেক দেখেছি, কিন্তু এত শান্ত রূপ এই প্রথম দেখলাম, তাও আবার এত কিছু হয়ে যাবার পর। আচ্ছা, সত্যি কি ওনার কিছু আসছে যাচ্ছে না? যা হলো তাতে। সকালের কাণ্ড হওয়ার পর উনি সার্ভেন্ট ডাকিয়েছেন। সার্ভেন্ট বাড়ির সব কাজ করছে আর আমাকে ওনার সামনে মূর্তির মতো বসিয়ে রেখেছেন। এক চুলও নড়তে দেয়নি। একটু এদিক সেদিক হলেই ওনার চিলের মতো তীক্ষ্ণ চোখ দুটো নিয়ে অগ্নিবর্ষণ করা শুরু করে দেয়। নির্ঝরের হঠাৎ একটা কল এলে উনি উঠে ব্যালকনিতে চলে যায়। আমার ভীষণ ক্ষুধা পাওয়াতে আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে কিচেনের দিকে পা বাড়ালাম। দাঁড়াও মেয়ে। তৃষ্ণা কিচেনে ঢোকার আগে নয়না বেগম তৃষ্ণাকে ডাকলেন। জি? তোমার উদ্দেশ্যটা কি? মানে? খুব ভালো সাজা হচ্ছে, তাই না? তুমি কি মনে করো আমি তোমার চালাকি প্ল্যানিং বুঝি না? আপনি কি বলতে চাইছেন আন্টি? কে আন্টি? কল মি ম্যাম। তোমাকে আমি খুব ভালো করেই চিনি। 1 বছর আগে তুমি আমার ছেলের জীবনে যে ঝড় তুলে দিয়েছিলে, সেই ঝড় অনেক কষ্টে সামাল দিয়েছে স্নিগ্ধা, আর এখন সেই স্নিগ্ধার কাছ থেকে নীরকে কেড়ে নিচ্ছ। নয়না বেগমের কথায় ইতিমধ্যে তৃষ্ণার 2 চোখ পানিতে টুইটুম্বুর হয়ে গেছে, কিন্তু চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ার সাহস পাচ্ছে না। তৃষ্ণা মাথা নিচু করে রেখেছে যাতে সেই পানি কেউ না দেখতে পায়। তুমি এতটা স্বার্থপর সেটা আমার জানা ছিল না। তুমি আমার ছেলেকে আবার সেই কষ্ট দেওয়ার জন্য ফিরে এসেছো ওর জীবনে। আমি আপনার ছেলে জীবনে ফিরে আসিনি ম্যাম। আপনার ছেলে আমাকে নিজের জীবনে এনেছে পুনরায়। আমি সব ছেড়ে তার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। উনি আমার জীবনে ঝড় তুলে দিয়ে আমাকে নিজের করে নিয়েছেন। কি বলতে চাইছো? আমার নীর আবার তোমাকে ওর জীবনে ফিরিয়ে এনেছে? হতেই পারে না। তোমার মতো একটা মেয়েকে দ্বিতীয়বার মনে করতেই পারে না। বউ বানিয়ে জীবনে ফিরিয়ে আনা তো দূরের কথা। আপনি বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই। যা সত্যি আমি সেটাই বলেছি। নির্ঝরের জীবন থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্যই অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু নির্ঝর জোর করে আমাকে নিজের করে এনেছে। আমাকে কি তোমার বোকা মনে হয়? তুমি নিজে বিয়ে না করলে নির্ঝর কেন কারো ক্ষমতা নেই তোমার আর নির্ঝরে বিয়ে করানোর? তুমি স্বেচ্ছায় কবুল বলেছো। আমি স্বেচ্ছায় কবুল বলেছিলাম, কিন্তু কিন্তু কি? আমি নিরুপায় ছিলাম। আমার টাকার ভীষণ প্রয়োজন ছিল, এই জন্যই বিয়েতে রাজি হয়েছি। টাকার জন্য তুমি আমার ছেলের জীবন নষ্ট করে দিলে। কেন করলে তৃষ্ণা? স্নিগ্ধা নীরের জন্য এত কিছু করেছে, সেই স্নিগ্ধের জীবন তুমি নষ্ট করে দিলে।
কারোই জীবন নষ্ট হয়নি, সব ঠিক হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। ঠাট্টা করছো আমার সাথে? সত্যি বলছি, সব আগের মতো হয়ে যাবে। স্নিগ্ধার জীবনেও নির্ঝর আবার ফিরে আসবে। কি বলতে চাইছো? নির্ঝর আর আমার বিয়েটা চুক্তির বিয়ে। এই বিয়ের সময়সীমা মাত্র 3 মাস। 3 মাস পর আমি আর নির্ঝর আলাদা হয়ে যাব। মানে? আমার টাকার খুব প্রয়োজন ছিল, সেই টাকা নির্ঝর দিচ্ছে। বিনিময়ে আমি ওনার বৈধ শয্যাসঙ্গী হচ্ছি। তৃষ্ণার এরূপ কথায় নয়না বেগম আর কিছু বলতে পারে না লজ্জায়। সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও ফিরে আসে নয়না। 1 বছর আগে নিজের স্বার্থের জন্য আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছিলে তুমি, আবারও সেই একই কষ্ট আমার ছেলের জন্য সাথে করে নিয়ে এসেছো। এবার ওনার কোনো কষ্ট হবে না ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকুন। তৃষ্ণা খাবারের ট্রে হাতে নিয়ে উপরে ঘরে চলে যায়। নয়না বেগম কিছুক্ষণ এক দৃষ্টিতে তৃষ্ণা যাওয়ার দিকে তাকিয়ে থেকে স্নিগ্ধার ঘরের দিকে পা বাড়ায়। নির্ঝর ব্যালকনিতে দাঁড়িয়ে স্মোক করছে, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি আমার উপর। আম্মুকে সব বলে দিয়ে এখন খুব শান্তি পাচ্ছ, তাই না? আপনি কিভাবে জানলেন? তোমার কি মনে হয় তুমি লুকিয়ে ঘর থেকে বেরিয়ে আম্মুকে সব বলে দিবে আর আমি বুঝতেও পারবো না? আজ নয়তো কাল সবটা সবার জানারই ছিল, তাই আজকে বলে দেওয়াটাই উচিত মনে হলো আমার। নির্ঝর আমার দিকে এগিয়ে আসছেন। আচমকা হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে আমার গলায় মুখ গুজে দিলেন। অন্য কোনো দিন হলে হয়তো ওনাকে 2 হাতে জড়িয়ে নিতাম, কিন্তু আজ কেন যেন সাহস পাচ্ছি না। হাত গুটিয়ে ঠায় দাঁড়িয়ে আছি। ওনার গরম নিঃশ্বাস আমার চিবুকে পড়ছে। উনি আস্তে করে ওনার মুখটা একটু তুলে আমার কানের কাছে এনে ফিসফিস করে বললেন, তুমি কি ভেবেছ আম্মুকে সব বলে দিলে আমার হাত থেকে বাঁচতে পারবে? ট্রাস্ট মি তৃষ্ণা, আই উইল নট লেট ইউ ডাই অর লিভ ইন পিস। তোমার থেকে আমার পাওনা প্রতিশোধ এখনো বাকি আছে তৃষ্ণা, বি রেডি। কথাগুলো বলে নির্ঝর আমার গলায় গভীর একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। বরাবরের মতো আমার চোখ দুটো ভিজে গেছে। 2 মাস সময় যত শেষের দিকে আসছে, বুকের বাপাসে চিনচিনে ব্যথাটা ততই প্রকট আকার ধারণ করছে। 1 বছর আগে আমি নিজের স্বার্থের কারণে নির্ঝরকে কষ্ট দিয়েছিলাম, হয়তো এবার সেটাই করতে যাচ্ছি। এবার হয়তো নির্ঝর আমাকে সারা জীবনের জন্য ভুলে যাবেন। এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছো, খাবার দাও আমাকে। ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা চুল মুছতে মুছতে তৃষ্ণাকে নির্ঝর কথাটা বলল। আপনি বসুন। নির্ঝর তার লম্বা চুলগুলো আধ ভেজা রেখেই সোফায় শুয়ে পড়ল। পরোটা আর দম আলু করা হয়েছে নাস্তার জন্য। নির্ঝরের চুল থেকে টপ টপ করে পানি বেঁধেতে আর সেন্টার টেবিলে পড়ছে। সদ্য গোসল করে আসাতে শুধু ট্রাউজারে বসে আছেন উনি। ভীষণ আকর্ষণীয় লাগছে ওনাকে। ইচ্ছে হচ্ছে ওনাকে 2 চোখে বন্দি করে নেই, সেই সাথে একটু লজ্জাও করছে। আচ্ছা, আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়েছি? এটা আমি করতে পারি না, কিছুতেই না। আমার জন্য ওনার মনে ঘৃণার জন্ম দিতে হবে আমাকে, অনেক ঘৃণা। 10 লাখ টাকা দিয়েই হাত পা তুলে নিয়েছেন। এদিকে প্রায় 1.5 মাস হয়ে এলো আপনার সাথে থাকছি। যেভাবে চাইছেন নিজেকে সেইভাবে আপনার সামনে প্রস্তুত করছি, তাহলে এই টাকা দিচ্ছেন না কেন আর? আমার কথায় নির্ঝর খাওয়া বন্ধ করে বাকরুদ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝতে পারছি ভীষণ রকম কষ্ট পেয়েছেন আমার কথায়। বুকের ভিতরটা তুমড়ে মুচড়ে যাচ্ছে আমার কষ্টে, তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার অভিনয় করে যাচ্ছি। কি হলো, এভাবে কি দেখছেন? আমার শরীরটা ইউজ করার কথা? প্রতি রাতে তো ভালোবাসা দেখানোর কথা তো ঠিকই মনে থাকে, তবে আমার পাওনা টাকা দেওয়ার কথা কেন ভুলে যান? হঠাৎ নির্ঝর এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়ালেন। মুহূর্তেই ওনার চোখ মুখ রক্তিম হয়ে উঠেছে। তার চোখে আগ্নেয়গিরির লাভা টগবগিয়ে উঠছে। যে কোনো মুহূর্তেই তার চোখ দিয়ে আগুন ঝরে পড়বে। নির্ঝর চেকবুকের একটা পাতায় সাইন করে আমার মুখের উপর ছুঁড়ে মারলেন।
নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার অভিনয় করেই চলেছি অনবরত। নিচে পড়ে যাওয়া চেকের পাতাটা উল্টিয়ে নিলাম। 10 লাখ টাকার অ্যামাউন্ট সাইন করেছেন নির্ঝর। নির্ঝর এখনো আগের মতোই রাগের আগুনে ঝলসে যাচ্ছেন। Where is your money, damn it? এত কিছুর পরেও তুমি আমাকে ভালোবাসতে পারোনি? এখনো টাকাকেই ভালোবাসো কেন তৃষ্ণা? কেন আমাকে ভালোবাসতে পারলে না তুমি? ভাবছি শপিং করে আসব। আমি কিছু জিজ্ঞেস করছি, ড্যাম ইট, অ্যান্সার মি। কেন ভালোবাসতে পারলে না আমাকে? আমার ভালোবাসায় কোনো কি ত্রুটি রয়ে গেল? আচ্ছা কি কি কেনা যায় বলুন তো, ভেবেই কুল পাচ্ছি না। আবার 2 বাহু ধরে ঝাঁকিয়ে নিজের মুখের সামনে আমার মুখটা নিয়ে বললেন, একবার আমাকে ভালোবাসো তৃষ্ণা, বিশ্বাস করো পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দেব। পারবেন না, আমাকে আপনি কিছুতেই সুখী করতে পারবেন না। আমার মুখ ওনার 2 হাতের আঁচলে নিয়ে কান্না ভেজা দৃষ্টিতে বললেন, একটা সুযোগ দাও তৃষ্ণা, একবার শুধু একবার আমাকে ভালোবাসো। তোমার টাকা চাই তো? আমার যত টাকা আছে সব তোমার। প্রয়োজনে আমি নিজেকেও বিক্রি করে দেব, তবুও শুধু একটাবার আমাকে ভালোবাসো। নিজেকে নির্ঝরের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছি। আপনাকে আমি ভালোবাসি না নির্ঝর, আমি টাকাকে ভালোবাসি, আর সেই সাথে তন্ময়কে। তন্ময়ের মতো একটা ফ্রডকে ভালোবাসতে পারো, কিন্তু আমাকে না, কেন তৃষ্ণা? ভালোবাসা জোর করে হয় না নির্ঝর, এটা একান্তই মনের ব্যাপার। আর আমার মন তন্ময়কে খুঁজেছে। এখন চাইলেই আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আমার কথায় মুহূর্তে নির্ঝরের চোখ মুখ শক্ত হয়ে এসেছে। কান্না ভেজা চোখ দুটোই আবার রাগ এসে ভর করেছে। ধীরে ধীরে চোয়াল শক্ত করে আমাকে সজোরে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিলেন। আচমকা টাল সামলাতে না পেরে আমি নিচে পড়ে গেলাম। নির্ঝর রাগে ফেটে পড়ে কারের চাবি নিয়ে আর ওয়ালেট মোবাইল নিয়ে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বলার বা করার আর কিছুই বাকি নেই। এই রাগটাই আমি চেয়েছিলাম। এই 1 মাসে নির্ঝর আবার আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন। আজকের এই ধাক্কাটা অনেক প্রয়োজনীয় ছিল। একটু আগে ক্ষুধায় পেটে চোচো করছিল, কিন্তু এখন খাওয়ার প্রতি আর কোনো রুচি নেই। খাবারটা ট্রেতে উঠিয়ে কিচেনে রেখে ঘরে এসে পড়লাম। শাওয়ারের পানিগুলো দ্রুত বেগে আমার শরীরে উপর আছড়ে পড়ছে। ওয়াশরুমের দেয়ালে হেলান দিয়ে বসে আছি। আর চোখের পানিও আমার সাথে বেইমানি করছে। একটু কান্না করতে পারলে ভালো লাগতো, কিন্তু চোখে পানি আসছে না। কি মুশকিল। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে পড়লাম। কলাপাতা রঙের শিফন জর্জেটের শাড়িটি গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। এ বাড়ি আর নির্ঝরের জীবন থেকে যাওয়ার সময় ক্রমশ এগিয়ে আসছে আমার। আবার সব বন্ধন ছিন্ন করে নির্ঝরকে কাঁদিয়ে নিজের চোখের পানি আড়াল করে চলে যাব বহুদূর। তিতলির কথা ভীষণ মনে পড়ছে। কেন জানি না, যখন আমি কোনো প্রকার কষ্টে থাকি তখন তিতলির মুখটা আমার চোখের সামনে ভাসে। আমার অন্ধকার জীবনে একমাত্র খুশির ঝলক আমার তিতলি। সেই তিতলিও আজ আমার থেকে কত দূরে। ভাগ্য আমার সাথে খুব সুন্দর লুকোচুরি খেলছে। এই খেলায় কে জিতবে কে জানে। পুরো দিন পেরিয়ে রাত নেমেছে। রাতেও মধ্যপ্রহর চলছে। নির্ঝর এখনো বাড়ি ফেরেননি। মোবাইলটাও বারবার সুইচ অফ বলছে। খুব টেনশন হচ্ছে আমার। না জানি কোথায় আছেন উনি। কালকেও মধ্যরাত পর্যন্ত বাইরে ড্রিঙ্ক করেছেন, কিন্তু আজ তো ফিরেই আসছেন না। নির্ঝরের আব্বু ঢাকার বাইরে গেছেন, আর নয়না ম্যাম একটু অসুস্থ থাকায় আগেই শুয়ে পড়েছেন। স্নিগ্ধা আমার সাথে কোনো কথাই বলে না। কি করব আমি এই পরিস্থিতিতে? এত রাতে ওনার ঠিকানা কোথায় পাবো? কিভাবে জানবো উনি কোথায়, কেমন আছেন? এতটা অসহায় নিজেকে আগে কখনো মনে হয়নি। এদিকে রাত পেরিয়ে চলছে। রাতের অন্ধকারের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে আমার দুশ্চিন্তা।
নির্ঝরের পথ চেয়ে একটা নির্ঘুম রাত পাড়ি দিয়ে ভোরের দিকে চোখ লেগে এলো। সারা রাত নির্ঝর আর বাড়ি ফেরেননি। হঠাৎ দরজায় কড়াঘাতের শব্দে ঘুম ভেঙে গেল আমার। হয়তো নির্ঝর ফিরেছেন ভাবতেই ধরফরিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম, কিন্তু দরজা খুলে আমাকে পুনরায় হতাশ হতে হলো। একজন সার্ভেন্ট এসে বলল আমার জন্য ল্যান্ডলাইনে নাকি ফোন এসেছে। শাড়ি ঠিকঠাক করে নিচে গিয়ে ফোন হাতে নিতেই ওপাশ থেকে তন্ময়ের কণ্ঠে আভাস পেলাম। ফোনটা রাগে রাখতে যাব তখনই তন্ময় ওপাশ থেকে বলে উঠল, ফোন রেখো না তৃষ্ণা, একটা বার আমার কথা শোনো। বলুন। আমাকে ক্ষমা করে দাও তৃষ্ণা, আমি আমার করা কাজে অনেক লজ্জিত। এই 1 মাসে আমি নিজের ভুল খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আবারও নিজের ম্যানিপুলেট করার ক্ষমতা প্রয়োগ করছেন। এবার আর আপনার জালে পা ফেলছি না। বিশ্বাস করো তৃষ্ণা, আমি অনেক লজ্জিত। তিতলি কষ্ট এখন আমি হারে হারে টের পাচ্ছি। নিজের ইগোতে পড়ে আমি তিতলিকে অনেক কষ্ট দিয়েছি। তুমি ঠিক বলেছিলে তৃষ্ণা, আমি বাবা নামে কলঙ্ক। আমার তিতলি ভালো নেই তৃষ্ণা। কি হয়েছে তিতলির? খুব কষ্টে আছে তোমাকে ছাড়া, তোমার কলিজার টুকরা। ওকে বাঁচানোর জন্য ওর মাকে প্রয়োজন। আমাকে ক্ষমা করতে না পারলেও তিতলির জন্য আমাদের কাছে ফিরে আসো তৃষ্ণা, আমাদের তোমার ভীষণ প্রয়োজন। টুট টুট টুট। কিছু না বলে ফোনটা কেটে দিলাম। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার তিতলি। আর সেই তিতলি কি করব আমি? তন্ময়ের কাছে ফিরে যাব তিতলির জন্য? নীর কোথায়? কি করেছে ওর সাথে? নির্ঝরের ঘরের দরজায় দাঁড়িয়ে প্রশ্নটা করল স্নিগ্ধা। বিছানায় গা এলিয়ে দিয়ে বালিশে মুখ গুজে কান্না করছিলাম। হঠাৎ স্নিগ্ধার কণ্ঠ শুনে পিছনে ঘুরে তাকালাম। কি হলো, চুপ করে আছো যে? নীর কালকে রাতে থেকে বাড়ি ফেরেনি, সেই খবর কি রাখো? খুব তো নিজেকে নীরের বউ বানিয়ে রেখেছো, তার স্বামীর প্রতি কি কোনো দায়িত্ব নেই? আমি কিছু বলতে যাব তার আগেই নয়না ম্যাম সেখানে এসে পড়লেন। রিল্যাক্স স্নিগ্ধা, যাও ঘরে গিয়ে একটু রেস্ট নাও। স্নিগ্ধা একটা মুখ ঝামটা দিয়ে সেখান থেকে চলে গেল। নয়না ম্যাম দরজার ভিতর থেকে বন্ধ করে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। 1.5 বছর আগে যেদিন নীর আমাকে এসে বলেছিল একটা মেয়ে তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রাস্তা থেকে বাঁচিয়ে এনেছে, সেদিন আমি মন থেকে সেই মেয়েটার জন্য দোয়া করেছিলাম। ঠিক 10 দিন পর এসে নীর আবার আমাকে বলেছিল সে মেয়েটিকে নীর ভালোবেসে ফেলেছে। জানো তো মেয়েটা কে ছিল? তুমি ছিলে। তুমি নীরকে বাঁচিয়েছিলে। তারপর তোমাদের প্রতিদিন দেখা করার, সময় কাটানো সবকিছুই আমার ছেলেকে তোমার প্রেমে পড়তে বাধ্য করে। এটাই যেন অবশ্যই। নীর যখন বলেছিল সে তৃষ্ণা নামের একটি অনাথ মেয়েকে বিয়ে করতে চায়, সেদিন আমি বিনা বাক্যে রাজি হয়েছিলাম। এসব কথা আবার কেন তুলছেন? কারণ 1 বছর আগে তোমার জন্য আমার ছেলে মরতে বসেছিল। 6 মাসের জন্য সম্পর্ক নিজ হাতে গলায় টিপে হত্যা করে বিয়ের দিন পালিয়ে গিয়েছিলে তুমি। আমার ছেলের জীবন সেদিন বিয়ের অনুষ্ঠানেই থমকে গিয়েছিল। পাগলের মতো তোমাকে খুঁজেছে। তুমি জানো নি, আত্মহত্যাও করতে গিয়েছিল তোমাকে খুঁজে না পেয়ে। আবার নীরকে কেউ সেই একই কষ্ট দেওয়ার জন্য ফিরে এসেছো এই শহরে, আমার নীরের জীবনে। আপনি তো জানেন নির্ঝরকে এত ভালোবাসার পরেও আমি কেন ছেড়ে দিয়েছিলাম। যেখানে আমার নিজের ভবিষ্যৎ অন্ধকার, সেখানে নির্ঝরকে আমার সাথে জড়ানোটা বোকামি। নয়না ম্যামের সামনে দাঁড়িয়ে কথাটা বলে দম নিল তৃষ্ণা। হ্যাঁ, আমি জানি তুমি কেন নির্ঝরকে ছেড়ে দিয়েছিলে। এর জন্যই বলছি আমার ছেলেকে আর কষ্ট দিও না। চলে যাও ওর জীবন থেকে অনেক দূরে। জানেন তো ম্যাম, ভীষণ কষ্ট হয় নিজের অসম্পূর্ণ জীবন নিয়ে বাঁচতে। আমার অন্ধকার জীবনের সাথে আমি নির্ঝরকে জড়াতে পারি না। নির্ঝরের জন্য আমি সারা জীবন নিঃসন্তান থাকার অভিশাপ ডেকে আনতে পারি না। জানি, এই জন্যই তোমাকে অনুমতি দিয়েছিলাম নির্ঝরের জীবন থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু আমি ভাবতে পারিনি তুমি যাওয়াতে আমার ছেলের কষ্ট বাড়বে, সে পুনরায় নিজের জীবনে ফিরিয়ে আনবে। 1 বছর আগে বিয়ের আগের দিন যখন জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না, সেদিনই নিজেকে নির্ঝরের কাছ থেকে সরিয়ে নিয়েছিলাম।
এত ভালোবাসার পরেও তাকে ছেড়ে দিয়েছিলাম। আমার কপালে আসলেই ভালোবাসা নেই। আমি বুঝতে পারিনি তোমার কষ্টটা তৃষ্ণা। না ম্যাম, আমার কষ্টটা আপনি বুঝতে পারবেন না। ইনফ্যাক্ট কেউই বুঝতে পারবে না। মা না হতে পারার কষ্ট, সারা জীবন বন্ধা থাকার কষ্ট একমাত্র সেই ভালোভাবে বুঝতে পারে যে কখনো মা হতে পারবে না, ঠিক যেমনটা আমি। লোক তৃষ্ণা, আমি জানি তোমার। ম্যাম, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার এখন কারোর সাথে কথা বলার ইচ্ছা করছে না। দুঃখিত আপনাকে এভাবে বলার জন্য। সত্যি আমার এই মুহূর্তে কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছা হচ্ছে না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। নয়না বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তৃষ্ণার দিকে একটি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নয়না বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন। নয়না ম্যাম ঘর থেকে বেরিয়ে গেলেই ঘরের দরজা বন্ধ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। 1 বছর আগে নির্ঝর আর আমার বিয়ের 2 দিন আগে সামান্য পেটে ব্যথার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার কিছু টেস্ট করতে দিলে টেস্ট করতে দিয়ে বাড়ি চলে আসি। 1 দিন পর বিয়ে, তাও আবার আমার ভালোবাসার মানুষের সাথে। আমার খুশি আর দেখে কে। বুক ভরা ভালোবাসা আর স্বপ্ন নিয়ে বিয়ের আয়োজন করছিলাম। ঠিক তখনই টেস্টের রিপোর্ট হাতে পেলাম। টেস্টের রিপোর্টে ধরা পড়লো আমি কখনো মা হতে পারবো না। রিপোর্টটা দেখে মনে হয়েছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথায় আকাশ ভেঙে গেলেও হয়তো এতটা কষ্ট পেতাম না যা সেদিন পেয়েছিলাম। তাও আবার আমার বিয়ের ঠিক আগের দিন। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? বিয়ে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম, পরদিন নতুন করে নির্ঝরের সাথে জীবন সাজাবো। কত স্বপ্ন ছিল আমাদের দুজনের একসাথে বাঁচবো। আমাদের সন্তানেরা আমাদের আম্মু আব্বু বলে ডাকবে। নির্ঝরের সব স্বপ্ন বৈধ ছিল, কোনো স্বপ্নই অতিরিক্ত চাওয়া ছিল না। অপূর্ণতা তো আমাকে ঘিরেই রয়েছে। আমি নির্ঝরের কোনো স্বপ্ন পূরণ করতে সক্ষম ছিলাম না। মা হওয়ার যোগ্যতা আমার নেই। একটা মেয়ে পরিপূর্ণ নারী হয়ে ওঠে সন্তান জন্ম দিয়ে, আর আমার তো সেই ক্ষমতাই ছিল না সন্তান জন্ম দেওয়ার। একজন পরিপূর্ণ নারী হওয়ার ক্ষমতা আমার কখনোই হবে না। যেখানে আমি নিজেই অপূর্ণ, সেখানে নির্ঝরকে পূর্ণ করব কিভাবে? নির্ঝরের জীবন থেকে চলে যাওয়া উচিত আমার। তাকে আমি সন্তানের সুখ কখনোই দিতে পারবো না। তাকে সন্তানের সুখ একমাত্র স্নিগ্ধা দিতে পারবে। তার সাথেই ওনার ভবিষ্যৎ আছে, আমার সাথে তার ভবিষ্যৎ অন্ধকার। নির্ঝর আমার ভালোবাসা, তাকে আমি অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না। ভালোবাসার জন্য তো মানুষ জীবন দিয়েছে, আমি কি আমার সুখটুকু বিসর্জন দিতে পারবো না? 1 বছর আগে বিয়ের আগের দিন, যেদিন প্রথম নির্ঝরকে ছেড়ে চলে গিয়েছিলাম, জানতাম নির্ঝর রাগ করবেন, আমাকে ঘৃণা করবেন। হয়তো সেদিনের পর থেকে আমার চেহারাও দেখতে চাইবেন না, কিন্তু তবুও মনে একটা শান্তি ছিল যে নির্ঝর হয়তো সুখে থাকবেন, কাউকে বিয়ে করে সেটেল হয়ে যাবেন লাইফে, আর অনেকগুলো বাচ্চা হবে নির্ঝরের আর তার বউয়ের। নির্ঝরের আগে থেকে বাচ্চা খুব পছন্দ ছিল। প্ল্যানিং করেছিলেন 3টে বাচ্চা নেবেন। 1 বছর আগে ভেবেছিলাম তার সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু নির্ঝর আর আমার প্রতি তার ঘৃণাকে প্রাধান্য দিয়েছেন। এই 1 বছর তিনি নিজের মনে আমার জন্য ঘৃণা আর প্রতিশোধের মনোভাব পুষে রেখে নিজেকে কষ্ট দিয়েছেন। যে কারণে তাকে ছেড়ে গিয়েছিলাম, সেই কারণ তো কখনো সফল হয়নি। তো আমার উপর প্রতিশোধের মনোভাব পুষে রেখে নিজের জীবন নষ্ট করেছেন। ওনাকে কিভাবে বলবো আমি ওনাকে কখনো সন্তানের সুখ দিতে পারবো না? আমাকে জীবনসঙ্গী বানিয়ে সাময়িক সময়ের জন্য সুখী হলেও সারা জীবনের কষ্টের ভাগী হতে হবে তাকে। I wanna talk to you. ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আচমকা স্নিগ্ধার কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালাম। 2 হাত একসাথে গুজে ব্যালকনির কাচের সামনে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। কিছু বলবে স্নিগ্ধা? তুমি আমার নীরের জীবন থেকে চলে যাও তৃষ্ণা। আমি নির্ঝরের জীবনে থাকতে আসিনি। কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে গেলেই চলে যাব, আর 1.5 মাসের মতো বাকি আছে। আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। নির্ঝর ক্রমেই তোমার উপর দুর্বল হয়ে পড়ছে। ঠিক এই মুহূর্তে তুমি নির্ঝরের জীবন থেকে না গেলে নির্ঝর কখনো তোমাকে বলতে পারবে না
তুমি কি চাও না নির্ঝর আমার সাথে সুখে থাকুক? আমি নির্ঝরের সুখ চাই বলেই এত কিছু করেছি। 1 বছর আগে তাকে ছেড়েছি, যে কিনা আমার প্রাণ ছিল, জীবন ছিল নির্ঝর আমার প্রথম ভালোবাসা। তবুও তাকে ছেড়ে দিয়েছিলাম, কারণ তার সুখটাই আমার কাছে সবকিছু। তাহলে সেই সুখের জন্যই নির্ঝরকে পুনরায় ছেড়ে দাও। আমার সাথে নির্ঝর অনেক সুখে থাকবে, কারণ নির্ঝরকে আমি সন্তানের সুখ দিতে পারবো, যেটা তুমি পারবে না। হ্যাঁ, ঠিক বলেছেন, আমি পারবো না নির্ঝরকে সন্তানের সুখ দিতে। কিন্তু আপনি কেন নির্ঝরকে আমার মতো কেউ ভালোবাসতে পারবে না? সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু চাই তুমি নির্ঝরকে ছেড়ে চলে যাও, আর এটাই মোক্ষম সময়। আজকেই এ বাড়ি ছেড়ে চলে যাও। নির্ঝর এখন বাড়িতে নেই, আমি সবটা ম্যানেজ করে নেব। 1 বছর আগেও নির্ঝরকে আমি সামলেছিলাম, এখনো সামলে নিব। তুমি শুধু চলে যাও আমাদের জীবন থেকে, আমাদের একটু সুখে থাকতে দাও। কিছু বলছি না, চুপচাপ টলমল চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছি, নির্ঝরের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আর আমি নির্ঝরের অতীত, এমন একটা কালো অতীত যেটা নির্ঝরের ভুলে যাওয়াই সব থেকে ভালো। স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে গেলে আমি এখনো ব্যালকনিতে ঠায় দাঁড়িয়ে আছি। জীবনের চূড়ান্ত নির্ণয় এসে দাঁড়িয়েছি। তন্ময়ের কাছে আমি ফিরে যাব না, কখনোই না। তন্ময়ের মতো একটা প্রতারক চরিত্রহীনের কাছে ফিরে যাওয়ার কোনোই মানে হয় না। হয়তো মা হওয়ার সুখ আমার জীবনে কখনোই আসবে না। তিতলিকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু শেষ অবলম্বনটুকু আর পেলাম না। এই জীবন নির্ঝর আর তিতলিকে ছাড়াই কাটাতে হবে, তাদের দুজনের ভালোর জন্য। তিতলিকে পেতে হলে তন্ময়ের কাছে ফিরতে হবে, কিন্তু আমি তন্ময়ের কাছে ফিরতে চাই না। তার মতো একটা প্রতারকের কাছে ফিরে বাকি জীবনে নরক পোহাতে চাই না। জন্মের পরে মা বাবা একা ছেড়ে দিয়েছিলেন, সেই একা জীবনই সবসময় কাটাতে হবে। যে সন্তান মা বাবার কাছে আনওয়ান্টেড হয়, সেই সন্তানের ভাগ্যে সুখ কিভাবে আসবে? নির্ঝরের আলমারি থেকে নিজের সব জিনিসপত্র নামিয়ে এনে একে একে গুছিয়ে নিলাম। আজই শেষ দিন আমার এই বাড়িতে, এখনই চলে যেতে হবে আমার এখান থেকে। ঠিক বলেছে স্নিগ্ধা, আজ যদি আমি এ বাড়ি থেকে না যাই তাহলে হয়তো নির্ঝর কখনোই যেতে দেবেন না। নিজের ভালোবাসার জালে আবার আমাকে আটকে ফেলবেন, কিন্তু আমি তো কোনো জালে আবদ্ধ হতে চাই না। নির্ঝর সারা জীবন তার পরিবার নিয়ে সুখে থাকবেন, এর থেকে সুখের আমার কাছে আর কি হতে পারে? কিছু কিছু ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না। আমার আর নির্ঝরের ভালোবাসাও তেমন, কখনোই পূর্ণতা পাবে না। আমাদের ভালোবাসা কোনো সম্পর্কের নাম না পেলেও সবসময় এতটাই গভীর থাকবে। আমি চাই নির্ঝর আমাকে ভুলে যাক, কিন্তু আমি তো তাকে কখনো ভুলতে পারবো না। আমার মনের ভিতরে না হয় আমাদের ভালোবাসা জীবিত থাকুক, আমার স্মৃতিতে আমি আর নির্ঝর একসাথে থাকবো। এই 1.5 মাসের সম্পর্কের স্মৃতি আঁকড়ে ধরে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। আর নির্ঝর স্নিগ্ধার সাথে সুখে থাকবেন, তার সন্তান সন্ততি নিয়ে। আমার ভালোবাসা দিয়ে নির্ঝরকে পরিপূর্ণ করে দিয়ে যাব। আমি না হয় অপূর্ণই থেকে গেলাম। জিনিসপত্র গোছানো হয়ে গেছে, লাগেজটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম। ঠিক তখন নির্ঝর কোথা থেকে এসে আমার হাত চেপে ধরলেন। নির্ঝরের চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা শুকিয়ে গেছে, হয়তো সারা রাত ঘুমায়নি। উনি এত শক্ত করে আমার হাত চেপে ধরেছে যে আমার হাতে ব্যথা লাগছে। নিজেকে কি মনে করো তুমি? সিঁড়ির সামনে আমার হাত চেপে ধরে নির্ঝর কথাটা বললেন। নির্ঝরের রক্তচক্ষু দেখে রীতিমতো আমার ভয় করছে, তবুও নিজেকে শান্ত করে স্থির দাঁড়িয়ে আছি। এ সময় আমার ভয় পেলে চলবে না। যখন ইচ্ছা আমার জীবন নিয়ে খেলা করবে, আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? সো স্যাড। এবার আমি তোমাকে সে সুযোগটা দিচ্ছি না। আমার জীবন নিয়ে খেলা করার সুযোগ এবার আমি কাউকে দেব না। কি করছেন? হাত ছাড়ুন, যেতে দিন আমাকে। তোমাকে আর কোথাও যেতে দেব না আমি। প্রতিবার তুমি আমাকে ছেড়ে যাওয়ার জন্য মিথ্যা বাহানা বানাও। 1 বছর আগে চিঠিতে লিখেছিলে তুমি আমাকে ভালোবাসো না,
আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমার মতো একটা মেয়ে বাজকে তুমি ভালোবাসতে পারো না। তোমাকে আমি আগেই বলেছিলাম তৃষ্ণা, আমার জীবনে তুমি আসার আগে অনেক মেয়ে ছিল, কিন্তু তুমি আসার পর শেষ নিঃশ্বাস অব্দি আর কোনো মেয়ে আসবে না। তবুও তুমি আমাকে অবিশ্বাস করার মিথ্যা নাটক করে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি কোনো মিথ্যা নাটক করিনি। আমি আপনাকে আগেও ভালোবাসতাম না, এখনো ভালোবাসি না, এজন্য ছেড়ে চলে গিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে তুমি কাকে ভালোবাসো আমাকে একটু বলো তো প্লিজ। তন্ময়কে? হ্যাঁ, তন্ময়কে আমি অনেক ভালোবাসি। ভালোবাসো? তাই বুঝি এতগুলো টাকা তন্ময়কে দিয়েছো? আপনার কাছ থেকে নেওয়ার পর সে টাকাগুলো আমার হয়েছে, আর আমার টাকা আমি কাকে দেব সেটা একান্তই আমার ব্যাপার। আর কত মিথ্যা বলবে তৃষ্ণা? সব জেনে গেছি আমি। তন্ময়কে তুমি ভালোবাসো না। তুমি শুধু তন্ময়কে টাকা দিয়েছিলে চিত্রকে বাঁচানোর জন্য। সেটা আমার আর তন্ময়ের নিজস্ব ব্যাপার, আপনার এতে নাক গলাতে হবে না। নাক তো অবশ্যই গলাতে হবে। তন্ময় তোমার কাছে থেকে মিথ্যা বলে টাকা নিচ্ছিল। তিতলি অসুস্থ নয়, তিতলির অসুস্থতার মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে টাকা নিয়েছিল, আর তুমি সেটা ওকে দিয়েছিলে। টাকাগুলো দেওয়ার পিছনে ভালোবাসা ছিল না, ছিল শুধু তিতলির প্রতি তোমার চিন্তা, তোমার মাতৃত্বের টান। আপনার এইসব কথা শোনার আমার একদম ইচ্ছে নেই। আমাকে যেতে দিন প্লিজ। একটু পরেই আমার বাস ছেড়ে দেবে, আমাকে তার আগে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর এমনিতেও তুমি কন্ট্রাক্টে আবদ্ধ। 3 মাসের আগে আমাকে তুমি ছাড়তেও পারবে না। 3 মাসের পর আমাদের প্রপার ডিভোর্স হবে, তারপর তুমি যেতে পারবে। এর আগে তুমি আমার বাড়ি থেকে এক পাও নড়তে পারবে না। আপনার কন্ট্রাক্ট আমি আর মানি না। আমি আজকেই এ বাড়ি ছেড়ে চলে যাব। আর রইল আপনার কন্ট্রাক্ট, আপনার দেওয়া টাকাগুলো আপনি পেয়ে যাবেন, পাই পাই পরিশোধ করে দিব আপনার। কিন্তু তবুও আমি আর পারবো না এসব করতে। আপনার শয্যাসঙ্গী হয়ে আমি আর থাকতে পারবো না। প্রতি রাতে আপনাকে সুখী করার দায়িত্ব আর নিতে পারবো না। জাস্ট সেট আপ তৃষ্ণা, তোমার এইসব কথা আমি শুনতে চাই না। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, ব্যাস এটাই জানি। আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আমি বেঁচে থাকতে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আপনার পাগলামি বন্ধ করুন, আমি এসব আর নিতে পারছি না, আমাকে যেতে দিন। আপনার সব টাকা আমি আপনার আম্মুর হাতে দিয়ে দিব, আপনার আম্মু আপনাকে দিয়ে দিবে। আমার কোনো টাকা চাই না, আমার শুধু তোমাকেই চাই। এটা আর সম্ভব না। আপনি আমাদের ডিভোর্সের প্রসেসিং শুরু করেন এবং ডিভোর্স লেটার সাইন করে পাঠিয়ে দিন। তারপর আপনি স্নিগ্ধাকে বিয়ে করে নিন। আর তুমি আমাকে ছেড়ে চলে যাবে? একবারের জন্য কি আমার কথা মনে পড়বে না? আমাকে কি আর ভালোবাসতে পারবে না তুমি? আমার গা ধরে ঝাঁকিয়ে নির্ঝর কথাগুলো বললেন। নির্ঝরের চোখ দুটো পানিতে টলমল করছে। নির্ঝরের এই অবস্থা দেখে আমার বুকের ভিতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। আমি আর পারছি না নির্ঝরের সামনে মিথ্যে বলতে, নিজেকে লুকাতে, নিজের কষ্টটাকে লুকাতে। ইচ্ছে করছে নিজেকে ওনার বুকে বিলীন করে দিয়ে সব কষ্ট হাওয়ায় উড়িয়ে দিই। মন বলছে নিজেকে নির্ঝরের বুকে বিলিয়ে দেই, কিন্তু মস্তিষ্ক মনের ইচ্ছাকে সায় দিচ্ছে না। মস্তিষ্ক বারবার বলছে চলে যেতে এখান থেকে, নির্ঝরকে সুখে থাকতে দিতে, কিন্তু পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আমি ওনাকে এখনো ঠিক আগের মতোই ভালোবাসি, হয়তো এখন আগের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি তাকে। এই 1.5 মাসের বিয়ের সম্পর্কে আমার ভালোবাসা কয়েক গুণ বেড়ে গেছে। ছাড়ুন আমাকে নির্ঝর, কেন বারবার আঁকড়ে ধরছেন আমাকে? আমার সাথে আপনার ভাগ্যে শুধুই কষ্ট আছে, কখনো আপনাকে সুখী করতে পারবো না আমি। কেন আমাকে নিজের কাছ থেকে সরিয়ে দিচ্ছেন না? কেন আমার মতো এক বন্ধাকে স্ত্রী বানাতে চান? যে মেয়ে আপনাকে কখনো সন্তানের সুখ দিতে পারবে না তাকে কেন বিয়ে করতে চান?
কেন নিজের জীবন সঙ্গী বানাতে চান? কি বললে তুমি? সন্তানের সুখ দিতে পারবে না মানে কি বলতে চাইছো তুমি? যা সত্যি সেটাই বলতে চাইছি। আমি আমি কখনো মা হতে পারবো না। তবে কেন? আপনি আমাকে এতটা আপন করছেন, কেন আমাকে আমার জীবন নিয়ে যেতে দিচ্ছেন না? কেন বারবার আটকে ধরছেন? কেন? আমি কখনো মা হতে পারবো না নির্ঝর। সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা আমার নেই। কখনো সন্তান জন্ম দিতে পারবো না। এসব তুমি কি বলছো তৃষ্ণা? তুমি আমার মিথ্যে বলছো তাই না? আমার কাছ থেকে নিজেকে সরাতে আবারও মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না নির্ঝর, আমার মনের প্রতিটি কথা সত্য। আমি কখনো মা হতে পারবো না। উপরওয়ালা আমাকে পরিপূর্ণ নারী হওয়ার ক্ষমতাই দেননি। নির্ঝর আমার দুই বাহু ছেড়ে দিয়ে একটু দূরে সরে গেলেন। মনে হলো আমার কথায় অনেক বড় একটা ঝটকা পেয়েছেন। বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমি ছলছল দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছি। নির্ঝরের সাথে চোখ মেলানোর সাহস পাচ্ছি না। হয়তো চোখ মেলে তাকানোর শক্তি আমার আর নেই। নিচে পড়ে থাকা লাগেজটা হাতে তুলে দরজার দিকে হাঁটা ধরলাম। উদ্দেশ্য নির্ঝরের বাড়ি থেকে আর ওনার জীবন থেকে চিরজীবনের জন্য চলে যাওয়া, ভুলেও কখনো আর ওনার দিকে না ফেরা। সব সম্পর্কের মায়াজাল ছিন্ন করে চলে যাব আমি। চলে যাচ্ছি নির্ঝরের কাছ থেকে অনেক দূরে, যেখানে নির্ঝর থাকবে না, কিন্তু ওনার আর আমার ভালোবাসা সব সময় থাকবে। আমার স্মৃতিতে আমি আর নির্ঝর একসাথে থাকবো সব সময়। দরজা দিয়ে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে পিছন থেকে কেউ আমার হাত চেপে ধরলো। লোকটা যে নির্ঝর তাতে আমার কোনোই সন্দেহ নেই, কিন্তু আমি আর পিছনে ফিরতে পারবো না, তাই নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছি। আচমকা নির্ঝর আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন। আমার খোলা চুলগুলো নির্ঝরের চোখে মুখে আছড়ে পড়ে। ওনার কান্না ভেজা মুখে লেপ্টে গেছে। নির্ঝরের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না, কিন্তু বেহায়া মনকে ফেরাতে পারছি না। ওনার চোখের দৃষ্টির আড়ালে এক নজরে ওনার মুখটা দেখে নিলাম। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না তৃষ্ণা। আমি তোমাকে যেতে দেব না। 1 বছর আগে ছেড়ে যাওয়ার কারণ যাই থাকুক না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমি কেয়ার করি। আমি আপনাকে সারা জীবন নিঃসন্তান থাকতে দিতে পারি না। আমার সন্তান চাই না তৃষ্ণা, আমার শুধু তোমাকে চাই। পাগলামি করবেন না নির্ঝর, যেতে দিন আমাকে। তৃষ্ণা, আমার বাচ্চা অ্যাডপ্ট করে নেব, তবু তুমি আমাকে ছেড়ে যেও না। না, এটা কোনো সমাধান নয়। বাচ্চা আপনার নিজের হবে, অন্যের বাচ্চাকে অ্যাডপ্ট করার কোনো প্রয়োজন নেই। অক্ষমতা তো আপনার মধ্যে নেই, অক্ষম আমি। তাই আপনি স্নিগ্ধাকে বিয়ে করে নিন। মেডিকেল সায়েন্স অনেক উন্নত তৃষ্ণা, আমরা অন্য কোনো উপায়ে বাচ্চা নিতে পারি। না, সেটা সম্ভব নয়। নয়না ম্যাম এবং রাজীব স্যার কোনো অ্যাডপ্টেড চাইল্ডকে তাদের বংশধর হিসেবে মেনে নিতে পারবেন না। হোয়াট? আব্বু আর আম্মু এই সম্পর্কে জানতো? হ্যাঁ, তারা জানতো, কিন্তু তাদের কোনো দোষ নেই। কোনো মা বাবা চাইবেন না তাদের সন্তান কষ্টে থাকুক। একাকিত্ব জীবন কাটানো কতটা কষ্টের সেটা আপনি বুঝবেন না। আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আর আমাকে ঘিরে রয়েছে অপূর্ণতা, কখনো আমাকে পূর্ণ করতে পারবো না। বৈবাহিক জীবনে সন্তান না থাকার কষ্টটা কি এখন বুঝতে পারবেন না, সময়ের সাথে সাথে বুঝতে পারবেন কতটা কষ্ট হয়। আপনার সামনে যখন অন্যান্য সবাই তাদের সন্তান নিয়ে খেলা করবে, তাদের সন্তান নিয়ে সুখে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন কষ্টটা কি। নিজের সন্তানহীন জীবনে কোনো মানে হয় না। আমার একটা বাচ্চা দত্তক নিতে পারি, অথবা সারোগেসির মাধ্যমে নিজেদের সন্তান পেতে পারি। কি দরকার এসবের নির্ঝর, যেখানে আপনি সন্তান জন্মদানে সক্ষম? দোষ তো আমার মধ্যে। আপনি স্নিগ্ধাকে বিয়ে করে নিন।
তুমি তোমার জেদ ছাড়বে না, তাই তো? ঠিক আছে, এখন যা করার আমি করব। নির্ঝর আমাকে পাজা কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরে ঘরে নিয়ে গেলেন। আমি নিজেকে ওনার কোল থেকে নামানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠতে পারছি না। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করেও কোনো লাভ হলো না। ক্লান্ত হয়ে আমি হাল ছেড়ে দিলাম। নির্ঝর আমাকে ঘরে নিয়ে বিছানার উপর ধপ করে ফেলে দিলেন। আমি অবাক দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছি। কি করতে চাইছেন? উনি এভাবে ঘরে নিয়ে এলেন কেন? কি করছেন আপনি? এভাবে আমাকে ঘরে নিয়ে এলেন কেন? শুরুর দিকটায় তোমাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছিলাম এই ঘরে, যাতে তুমি পালাতে না পারো। আজ আবার প্রয়োজনে তোমাকে বেঁধে রাখবো, তবু যেতে দেব না। আমি আপনার সাথে থাকতে চাই না, আমাকে যেতে দিন। আর স্নিগ্ধাকে বিয়ে করে জীবনে এগিয়ে যান। খুব ইচ্ছে তোমার আমার বিয়ে দেখার, তাই না? ঠিক আছে, তোমার ইচ্ছে আমি পূরণ করব। মানে কি বলতে চাইছেন আপনি? আপনি স্নিগ্ধাকে বিয়ে করতে রাজি হয়েছেন? হ্যাঁ, করব আমি বিয়ে, স্নিগ্ধাকেই করব। কিন্তু আমার একটা শর্ত আছে, যেটা তোমাকে মানতে হবে। কি শর্ত? আমার আর স্নিগ্ধার বিয়ে তুমি নিজে দাঁড়িয়ে থেকে দিবে। বিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আপনার আর স্নিগ্ধার বিয়ে দেখার কোনো ইচ্ছে আমার নেই, আমাকে যেতে দিন। তুমি কোথাও যেতে পারবে না। বিয়ে আমি অবশ্যই করব, কিন্তু তোমাকে আমার বিয়ের দিন আমার সামনে উপস্থিত থাকতে হবে। তুমি শুধু মনে আমার আর স্নিগ্ধার বিয়ে এনজয় করবে। নির্ঝরের কথায় আমি বাকরুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। ইতিমধ্যে আমার চোখ দুটো ছলছল করে উঠছে। কি বলছেন উনি এসব? ওনার বিয়ে, তাও আবার অন্য কারো সাথে, আমি কিভাবে সহ্য করব? আমি তো জীবিত থেকেও হাজারবার মরবো তাকে অন্য কারো হতে দেখে। আমার জেদের এত বড় শাস্তি দেবেন নির্ঝর আমাকে? কি হলো, চুপ করে আছো যে? লোক, তোমার ইচ্ছে আমি পূরণ করতে চাইছি। তুমি তো এতক্ষণ বলেছিলে যে আমি যেন স্নিগ্ধাকে বিয়ে করে নেই। ওকে দেন, আমি রেডি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে বারবার। আপনি বিয়ে করবেন, এটা তো খুশির খবর, কিন্তু আমি তো আপনার খুশিতে ভাগিদার হতে পারবো না। আসলে সেই যোগ্যতা আমার নেই। তোমার যোগ্যতা দেখে আমি তোমাকে ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবেসেছি। এখন বিয়েটাও তোমার কথাতেই করব, আর এই জন্য তুমি আমার বিয়ের সব ফাংশনে থাকবে। বন্ধা মেয়ে মানুষের কোনো শুভ কাজে থাকতে নেই। তোমার মতো মেয়ের মুখ থেকে আমি এমন কুসংস্কারপূর্ণ কথা অ্যাকসেপ্ট করিনি তৃষ্ণা। ভেবেছিলাম তোমার বলা কথাগুলো তোমার ভিতরের কষ্টের রিফ্লেকশন ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তুমি কুসংস্কারের জর্জরিত। আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন, শুধু আমাকে যেতে দিন। এটা আর হচ্ছে না, থাকো এই ঘরে বন্দী হয়ে। নির্ঝর আমাকে ঘরে আটকে রেখে দরজার বাইরে থেকে বন্ধ করে সেখান থেকে চলে গেলেন। নির্ঝর আমাকে কুসংস্কারচ্ছন্ন মনে করছেন, কিন্তু তাকে সত্যিটা বলতে পারছি না। যাকে জীবন দিয়ে ভালোবাসি তাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে আমি কিভাবে দেখতে পারি? আবারও সেই বন্দি জীবন শুরু হলো আমার। আগে শুধু একটাই ইচ্ছে ছিল, নির্ঝরের প্রতি নিজেকে দুর্বল না করা। আর আজও সেই একই ইচ্ছা, নির্ঝরের প্রতি নিজেকে দুর্বল না করা, তাকে অন্য কারো হতে যাতে দেখতে পারি সেই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তৃষ্ণার ঘর থেকে বেরিয়ে নির্ঝর তার মোবাইল ফোন বের করে তার ম্যানেজারকে ফোন করে। আই নিড সাম ইনফরমেশন, ইটস আর্জেন্ট। যত দ্রুত সম্ভব আমার ইনফরমেশন গুলো চাই, ডু ইট ফাস্ট। নিজের ঘরে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কান্না করছে স্নিগ্ধা। একটু আগে তৃষ্ণা বাড়ি থেকে চলে যাওয়ার সময় স্নিগ্ধা সিঁড়ির উপরে দাঁড়িয়ে সব দেখছিল। সে ভেবেছিল তৃষ্ণা আজই চলে যাবে, তার আর নির্ঝরের মধ্যে থেকে সব বাধা দূর হয়ে যাবে, সব আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু তার ভাবনায় জল ঢেলে দিয়ে নির্ঝর তৃষ্ণাকে পাজা কোলে করে ঘরে নিয়ে চলে গেল। সেই দৃশ্য দেখার পর থেকে স্নিগ্ধা অঝরে কান্না করে যাচ্ছে। মনে হচ্ছে তার বুকে কেউ অনবরত ছুরিকাঘাত করে যাচ্ছে। ভালোবাসায় কেন এত কষ্ট?
নিজের ভালোবাসাকে অন্যের সাথে দেখলে কেমন লাগে তা একমাত্র সেই বুঝতে পারবে যে এমনটা অনুভব করেছে বা দেখেছে নিজের চোখে। এই ব্যথা অন্য কেউ বুঝতে পারবে না। বারবার চোখের পানি মুছতে মুছতে স্নিগ্ধার দুই চোখে কাজল লেপটে কালিমা ধারণ করেছে। হঠাৎ দরজায় কড়া পড়ায় স্নিগ্ধা ধরফরিয়ে উঠে বসলো। পেছনে তাকাতেই স্নিগ্ধা নির্ঝরকে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো। অনেকটা অভিমান নিয়ে স্নিগ্ধা অপরদিকে মুখ ঘুরিয়ে নিল। স্নিগ্ধার অভিমান বুঝতে পেরেও নির্ঝর তেমন পাত্তা না দিয়ে ঘরের ভিতর এগিয়ে এলো। স্নিগ্ধা এখনো অন্য নির্ঝরের বিপরীত দিকে তাকিয়ে আছে। I want to marry you, স্নিগ্ধা, as soon as possible. সম্ভব হলে এই সপ্তাহেই। তোমার কোনো আপত্তি থাকলে এখনই বলতে পারো। নির্ঝরের কথা শুনে মুহূর্তে স্নিগ্ধার দু চোখ খুশিতে ভরে উঠল। কোনো ছোট বাচ্চা যেমন তার কাঙ্ক্ষিত খেলনা পেলে খুশি হয়ে ওঠে, ঠিক তেমনি স্নিগ্ধার চোখেও মুখেও খুশির ঝলক দেখা যাচ্ছে। বিয়ের কথাটা বলে নির্ঝর স্নিগ্ধার উত্তর জানতে না চেয়েই সেখান থেকে বেরিয়ে গেল। বিয়ের কথা শুনে স্নিগ্ধা নিজেও পাগল হয়ে ওঠে। তৃষ্ণা ব্যাপারে কিছু জানতে চাইল না। অবশ্য তৃষ্ণার কি হলো সে এই ব্যাপারে জানার কোনো আগ্রহ নেই। তৃষ্ণা তার জন্য কোনো ম্যাটারই করে না। তার সবটা জুড়ে রয়েছে নির্ঝর। নির্ঝরকে পেলে সে দুনিয়া ভুলতে পারবে। তৃষ্ণা এক প্রকার একদৃষ্টি করে না তার জন্য। চোখের পানি মুছে ফেলে স্নিগ্ধা তার বিয়ের লিস্ট বানানোর জন্য নয়না বেগমের ঘরের দিকে ছুটল। একটু আগে তৃষ্ণা ও নির্ঝরের মধ্যে যেসব কথাবার্তা হয়েছে তাতে আদৌ স্নিগ্ধার কিছু যায় আসে কিনা বোঝা যাচ্ছে না। সে খুশি মনে তার বিয়ের আয়োজন করার কাজে ছুটে চলেছে। নয়না বেগমের ঘরে গিয়ে স্নিগ্ধা নয়না বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরে। নয়না বিরাম খানিকটা ঘাবড়ে গেলেও স্নিগ্ধা কণ্ঠ শুনে স্বাভাবিক হন। পেছনে ফিরে নয়না বেগম স্নিগ্ধাকে জিজ্ঞেস করেন, হঠাৎ এত খুশি লাগছে, তোমাকে কি হয়েছে? নির্ঝর বুঝি তৃষ্ণাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? বাড়ি থেকে বের করে নি, তবে নির্ঝর আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। কে? ইয়েস, অ্যান্ড গেস হোয়াট? এই সপ্তাহেই নির্ঝর আমাকে বিয়ে করতে চায়। আমার যে কত খুশি লাগছে বলে বোঝাতে পারবো না আম্মু। ইচ্ছে হচ্ছে ডান্স করতে। তুমি সত্যি বলছো স্নিগ্ধা? নির্ঝর কি সত্যি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে? অফকোর্স আম্মু। কিন্তু এটা কিভাবে সম্ভব? নির্ঝর তৃষ্ণাকে কিভাবে ভুলতে পারলো? সেটা এত তাড়াতাড়ি নির্ঝর তৃষ্ণাকে ভুলে যাবে? আমার বিশ্বাস হচ্ছে না আমার। কাম অন আম্মু, এখানে বিশ্বাস না হওয়ার কি আছে? নির্ঝর তৃষ্ণাকে ভালোবাসে না। আর এমনিতেও নির্ঝর আর আমার বিয়ে হওয়ারই কথা ছিল। সেটা কিছুদিন আগে হলে কি ক্ষতি হবে? তুমি বুঝতে পারছো না আমি কি বলছি। আমি ক্ষতির কথা বলিনি, কিন্তু যে নির্ঝর তৃষ্ণাকে 1 বছরও ভুলতে পারেনি, সেই নির্ঝর একদিনের মধ্যে তৃষ্ণাকে ভুলে তোমাকে কিভাবে বিয়ে করতে রাজি হলো? উফ আম্মু, এত চিন্তা করছো কেন? যে কারণেই হোক না কেন রাজি হয়েছে, এটাই তো সব থেকে বড় কথা, তাই না? আর আমার চিন্তা অন্য জায়গায়। নির্ঝর এত সহজে রাজি হওয়ার পাত্র নয়, কিন্তু নিশ্চয়ই নির্ঝরের মাথায় অন্য কিছু চলছে। আম্মু, আই হ্যাভ টু গো। আমার অনেক শপিং এর লিস্ট করা বাকি আছে। আবার ওগুলো শপিং করতে হবে, বিউটিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমার কত কাজ, আমাকে যেতে হবে। বাই। স্নিগ্ধা নয়না বেগমের ঘর থেকে বেরিয়ে গেল। নয়না বেগম চিন্তিত মুখে ধপ করে সোফায় বসে পড়েন। নির্ঝরের রাজি হওয়াটা যেন সে কিছুতেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তার বারবার মনে হচ্ছে কোথাও কোনো একটা খটকা আছে। পুরো চৌধুরী বাড়ির কাজের ধুম পড়ে গেছে। বাড়ির একমাত্র ছেলের বিয়ে, যে কিনা শহরের সবচেয়ে ইয়াং হোটেলিয়ার। বিয়েটাও তো এমনি আলিশান হতে চলেছে। কাজের চাপ আরো বেশি পড়েছে, কারণ বিয়েটা এই সপ্তাহেই হবে। নয়না বেগমও নিজের সব শঙ্কা ভুলে বিয়ের আয়োজনে লেগে পড়েছেন। নির্ঝর বিয়েতে তাড়াহুড়া করলেও আয়োজনে তেমন আগ্রহ দেখাচ্ছে না। এদিকে 2 দিন হতে চলল তৃষ্ণা উপরের ঘরটাতে বন্দি। আগে নির্ঝর প্রতি রাতে তৃষ্ণার ঘরে এলেও এই 2 দিনে একবারও তৃষ্ণার মুখোমুখি হয়নি। শুধু সময় মতো সার্ভেন্ট এসে তৃষ্ণার প্রয়োজনীয় জিনিস দিয়ে গেছে। আজ 3 দিন হতে চলল আমি এই উপরের ঘরে বন্দি আছি। ঠিক আগের মতোই ব্যালকনির কাছে লক লাগানো, আর চাবি হয়তো নির্ঝরের কাছে আছে। দরজাটাও বাইরে থেকে বন্ধ। সময় মতো আমাকে শুধু খাবার দিয়ে যায় সার্ভেন্টরা। তিতলির কথা খুব মনে পড়ছে। আমি কষ্টে থাকলেই কেন যেন তিতলিকে খোঁজে মন। হয়তো আমার ভালো থাকার একমাত্র অবলম্বন আমার তিতলি। কিন্তু তিতলিকে ফিরে পেতে হলে আমি তন্ময়ের কাছে যাব না। তিতলিকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে আছি। এখন নির্ঝরের বিয়ের পর আমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে।
দিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ মনে হচ্ছে। সারাক্ষণ মাথা ঘোরানো, বমি বমি ভাব, দুর্বলতা, মাথা সোজা করতে পারি না। জানি না কোন রোগ শরীরে বাসা বাঁধলো। হয়তো আমার সময় ফুরিয়ে আসছে। এই দুনিয়ায় হয়তো আর বেশি দিন থাকা হবে না। অবশ্য এই অপূর্ণতার জীবন রেখে কি লাভ? সবার কাছেই তো আমি বোঝা। আমি তো আমার নিজের কাছেই বোঝা। যে জীবনে ভালোবাসা নেই, মাতৃত্বের সুখ নেই, সে জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। মৃত্যুর মাধ্যমে অন্তত আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব। বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে ছিলাম, তখন দরজায় টোকা পড়ল। উঠে দরজা খুলে দিলাম। সার্ভেন্ট খাবার নিয়ে এসেছে দুপুরের, কিন্তু খাবারের ট্রেতে রাখা মাছের স্মেল আমার কেমন জানি গা গুলিয়ে উঠল। বুঝলাম না কি হলো। দৌড়ে ওয়াশরুমে গিয়ে ইচ্ছে মতো বমি করলাম। এমনিতেই দুর্বল শরীর, তার উপর আবার বমি। মনে হচ্ছে ওয়াশরুমেই মাথা ঘুরে পড়ে যাব। মিতা সার্ভেন্ট আমাকে ধরে ঘরে এনে পুনরায় বিছানায় শুয়ে দিলেন। আরে ওকে ম্যাম, আপনার তো শরীর খুব খারাপ মনে হচ্ছে। আমি কি নির্ঝয় স্যারকে ইনফর্ম করব আপনার অসুস্থতার কথা? না, আমি ঠিক আছি। তুমি যাও আর খাবারটা নিয়ে যাও। আমার শরীর ভালো লাগছে না, আমি খাবো না। মিতা খাবার নিয়ে তৃষ্ণার ঘর থেকে বেরিয়ে দরজা লক করে সিঁড়িতে নামার সময় স্নিগ্ধার সাথে ধাক্কা লাগে। আর ইউ ব্লাইন্ড? ক্যান্ট ইউ সি, ইডিয়ট? সরি ম্যাম, আসলে আমি খেয়াল করতে পারিনি, সরি। ঠিক আছে। কোথা থেকে আসছিলে? তৃষ্ণার জন্য খাবার নিয়ে গেছিলে বুঝি? জি ম্যাম, কিন্তু তৃষ্ণা ম্যাম খাবার ফিরিয়ে দিয়েছেন, তার শরীর ভালো নয়। কি হয়েছে তৃষ্ণার? ম্যামের বমি হচ্ছে আর মাথা ঘুরাচ্ছে। শরীর নাকি খুব দুর্বল, এর জন্য কিছু খেতে পাচ্ছেন না। আমার সামনেই একবার বমি করলেন। হঠাৎ করে তৃষ্ণা এত অসুস্থ কি করে হলো? বাট হু কেয়ার্স? ইনফ্যাক্ট তৃষ্ণা মরে গেলে আমার জন্যই ভালো। নির্ঝর আর আমার জীবন থেকে একেবারে চলে যাবে। স্নিগ্ধ একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেলতে দুলতে নয়না বেগমের ঘরে গেল। নয়না বেগম বিয়ের গহনা ঠিকঠাক করছিলেন স্নিগ্ধার জন্য। কিন্তু কি হলো, এত চিন্তিত লাগছে কেন তোকে? আরে আম্মু আর বলো না, এই তৃষ্ণা আমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না। কেন, তৃষ্ণা আবার কি করলো? 2 দিন পরে আমার বিয়ে, আর এই তৃষ্ণা আজকে অসুস্থতার নাটক করেছে যাতে নির্ঝরকে আবার ফাঁসাতে পারে। মানে? তৃষ্ণা নাটক করছে যে অনেক অসুস্থ, দুর্বলতা, মাথা ঘুরে বমি বমি ভাব। ওই কি যেন নাম, সার্ভেন্ট মিতা, ওর সামনেই নাকি বমি করেছে, খাবারও খেতে পারছে না, ব্লা ব্লা ব্লা। আচ্ছা আম্মু, তুমিই বলো এসব নাটকের এখন কি প্রয়োজন? যেখানে তৃষ্ণা নিজেই নির্ঝরকে বিয়ের জন্য রাজি করিয়েছে, এখন আমাদের লাইফ থেকে চলে গেলেই পারে। শুধু শুধু আমার লাইফটা হেল বানাচ্ছে। নয়না বেগম স্নিগ্ধাকে ভালো মন্দ কিছু না বলে চিন্তিত মুখে নিজের ঘর থেকে বেরিয়ে তৃষ্ণার ঘরের দিকে হাঁটা ধরলেন। এসি ঠান্ডা থাকা সত্ত্বেও নয়না বেগমের কপাল বেয়ে চিকন ঘাম দিচ্ছে। ঘাম দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে তৃষ্ণার ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকলেন তিনি। নিস্তেজ শরীরে ক্লান্ত অবস্থায় বিছানার সাথে লেপ্টে আছে তৃষ্ণা। নয়না বেগম হন্তদন্ত হয়ে ঘরের ভিতর প্রবেশ করে। তৃষ্ণার কপালে হাত রেখে এক প্রকার ঘাবড়ে যায় সে। আর কিছু চিন্তা না করে সার্ভেন্টদের সাহায্যে তৃষ্ণাকে গাড়িতে নিয়ে উঠালো। কিছু একটা ভেবে নয়না বেগম আবার বাড়ির ভেতরে এসে স্নিগ্ধার কাছে গেলেন। স্নিগ্ধা! আম্মু তুমি এমন হাঁপাচ্ছ কেন? স্নিগ্ধা, তুমি এখনই তৃষ্ণাকে নিয়ে হসপিটালে যাও। আমি বাসায় থাকছি নির্ঝরকে সামলানোর জন্য। হোয়াট, হ্যাভ ইউ লস্ট ইট আম্মু? আমি যাব, তাও আবার ওই শুটিংটার জন্য? ইম্পসিবল আম্মু। ইফ শি ডাজ দেন লেট হার। ডোন্ট টক রাবিশ স্নিগ্ধা, আমি বলছি মানে তুমি যাচ্ছ রাইট নাও। স্নিগ্ধার আগে ফুসতে ফুসতে ঘর থেকে বেরিয়ে তৃষ্ণার সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। তৃষ্ণার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে চোখ খুলে দেখতেও পারছে না তার সাথে কে আছে। গাড়ির কাছে হেলান দিয়ে বসে আছে তৃষ্ণা। গাড়ি আপন মনে ছুটে চলেছে গন্তব্যের দিকে। একটু আগেই স্নিগ্ধার সাথে হসপিটাল থেকে বেরিয়ে এসেছে সে। ডাক্তারের সাথে তার কোনো কথাই হয়নি, তাই যা করার স্নিগ্ধাই সব করেছে। অবশ্য তৃষ্ণা জানার কোনো ইচ্ছাও নেই যে তার কি হয়েছে বা ডাক্তার কি বলেছে। আজকে রাতের পর তার জীবন পাল্টে যাবে। তার মাথায় যদি একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আজকের পর তার নির্ঝর আর তার থাকবে না, অন্য কারো হয়ে যাবে।
দু চোখ দিয়ে অনবরত বেরিয়ে আসা পানির ফোঁটাগুলো মুছে চোখ বন্ধ করে নিল তৃষ্ণা। এসি করা গাড়িতেও প্রচন্ড রকম ঘামছে স্নিগ্ধা। কোনো একটা দুশ্চিন্তা তাকে ক্রাশ করে নিয়েছে। অনেক চেষ্টা করেছে নিজেকে তৃষ্ণার সামনে স্বাভাবিক উপস্থাপন করতে, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। ডাক্তারের সাথে কথা বলে তৃষ্ণাকে সে বলেছে যে দুর্বলতা থেকে এই অবস্থা হয়েছে তৃষ্ণার, কিছুদিন মেডিসিন নিলেই সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। যদিও সত্যিটা ভিন্ন, আর এই সত্যিটা সে কাউকে জানাতে পারবে না। বাড়িতে পৌঁছাতে নির্ঝরের মুখোমুখি হয় তৃষ্ণা আর স্নিগ্ধা। নির্ঝর অগ্নিদৃষ্টিতে তৃষ্ণার দিকে তাকিয়ে আছে। তার অনুমতি ছাড়া তৃষ্ণাকে বাইরে নিয়ে যাওয়ায় সে যে বাকরুদ্ধ হয়ে আছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। নির্ঝরের এই দৃষ্টিতে তৃষ্ণা ভয় পেলেও নির্ঝরকে এক প্রকার অগ্রাহ্য করে উপরের ঘরে সিঁড়ি বেয়ে উপরের ঘরে চলে গেল। স্নিগ্ধা উপরের ঘরে যেতে নিলেই নির্ঝর তাকে ডেকে ফেরালো। আমার পারমিশন ছাড়া তৃষ্ণাকে বাইরে নিয়ে যাওয়ার সাহস তোমাকে কে দিয়েছে স্নিগ্ধা? নীর, তৃষ্ণার শরীর ভীষণ খারাপ ছিল, এই জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। হোয়াট? কি হয়েছে তৃষ্ণার? আমাকে জানাওনি কেন? তৃষ্ণা অসুস্থ, আমাকে একবারও বলনি কেন? কেমন আছে এখন তৃষ্ণা? ওর কি হয়েছে? ডক্টর কি বলেছে? তৃষ্ণার প্রতি নির্ঝরের চিন্তা দেখে হিংসায় জ্বলে যাচ্ছে স্নিগ্ধা, তবুও দাঁতে দাঁত চেপে বলল, রিল্যাক্স নীর, তৃষ্ণা ঠিক আছে। যার সমস্যা হয়েছিল তা শুধু দুর্বলতা থেকে হয়েছিল। কিছু মেডিসিন দিয়েছেন ডাক্তার, সেগুলো নিয়মিত খেলে তৃষ্ণা ঠিক হয়ে যাবে। এখন তৃষ্ণা কেমন আছে আমাকে জানতে হবে। উফ নির্ঝর, এখন অন্তত তৃষ্ণার চিন্তা বাদ দাও। কাল আমাদের বিয়ে, একবার অন্তত আমার চিন্তা করো। এখন আমাকে নিয়ে ভাবো। তৃষ্ণা তোমার অতীত আর আমি তোমার বর্তমান এবং ভবিষ্যৎ। আমাদের বিয়ে কাল, সে কথা চিন্তা করো। আই এম ভেরি টায়ার্ড, পরে কথা বলছি। স্নিগ্ধা পিছন থেকে কয়েকবার নির্ঝরকে ডাকলেও নির্ঝর পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ব্যালকনির কাজ খোলা থাকায় ব্যালকনির কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছি। এই 5-6 দিনে প্রথমবার ব্যালকনির কাজ খোলা পেয়েছি। দু চোখের কোণ বেয়ে অনবরত অজস্র অশ্রুকণা গড়িয়ে পড়ছে। আজকের এই একটা রাত, তারপরেই সব বদলে যাবে আমার জীবনে। আমার ভালোবাসা হয়ে যাবে অন্য কারো স্বামী। নির্ঝরের প্রতি আমার আর কোনো অধিকার থাকবে না। ভালোবাসার মানুষটিকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখব। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? আমিও তো অনেক ভালোবেসেছিলাম নির্ঝরকে, কিন্তু আমার ভালোবাসা যে ওনাকে পূর্ণতা দিবে না। আমার থেকে দূরেই উনি সুখে থাকবে। একটা সম্পূর্ণ জীবন ওনার অপেক্ষা করছে। আজকের পর থেকে নির্ঝরকে দূর থেকে হয়তো অনেকবার দেখব, কিন্তু কাছে গিয়ে তার বুকে মাথা রাখার সামান্য অধিকার আমার আর থাকবে না। তার জন্য মনে ভালোবাসা তো অনেক থাকবে, কিন্তু তার উপর থাকবে না শুধু আমার অধিকার। ভালোবাসি বলার অধিকারটুকু থাকবে না। অধিকারের দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য নেই। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরলে চমকে উঠলাম। পিছন থেকে জড়িয়ে ধরা ব্যক্তিটি নির্ঝর, এতে আমার কোনোই সন্দেহ নেই। তাই স্পর্শ আমি চিনতে পারি। নিজের অজান্তেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নির্ঝর আমার পেটে স্লাইড করতে করতে ঘাট থেকে চুল সরিয়ে দিলেন। হাড়ে একটা গভীর চুম্বন এঁকে দিয়ে আমাকে পাজা কোলে তুলে নিলেন। আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। আজকেই হয়তো নির্ঝর আমার একসাথে শেষ দিন, শেষ সময়। এরপর আর এত কাছাকাছি কখনো থাকা হবে না। পরদিন পুরো চৌধুরী বাড়ি ব্যস্ততায় মগ্ন, আর নির্ঝর আর স্নিগ্ধার বিয়ে। বিউটিশিয়ানরা এসে পড়েছে, স্নিগ্ধাকে সাজাচ্ছে তারা। কিছুক্ষণের মধ্যেই কাজী এসে যাবে আর বিয়েও শুরু হয়ে যাবে। বিয়ের সময় যত ঘনিয়ে আসছে আমার বুকের ধুকপুকানি ততই বেড়ে চলেছে। কোনো এক অজানা কষ্ট বুকের বাপাসটা ছিঁড়ে যাচ্ছে। দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ভিতরটা। জানি না কিভাবে বাঁচবো আমি নির্ঝরকে ছাড়া। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে আমাকে সারা জীবন। নির্ঝর সার্ভেন্টকে দিয়ে আমার জন্য একটা লাল শাড়ি আর কিছু গয়না পাঠিয়েছেন। আমাকে সুন্দরভাবে সেজেগুজে তার আর স্নিগ্ধার বিয়ে এনজয় করতে বলেছেন। নির্ঝর নিজের প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো উঠে পড়ে লেগেছেন। কোনো সুযোগ ছাড়ছেন না আমাকে কষ্ট দেওয়ার।
সে খুব ভালো মতোই জানে তাকে আমি অন্য কারোর সাথে দেখে আমার কি অবস্থা হবে। আমার যতই কষ্ট হোক আমি নির্ঝরের সব ইচ্ছা পূরণ করব, কারণ তার সবচেয়ে বড় ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। উনি আমার ভালোবাসা চেয়েছিলেন আর আমি তাকে সেটাই দিতে পারিনি। এজন্য আমার যতই কষ্ট হোক না কেন মুখে হাসি ফোটানোর জন্য সব করব। হয়তো এই প্রতিশোধ নিতে পেরে তার মনে প্রশান্তি পাবেন। নির্ঝরের পাঠানো শাড়িটা পরে মুখে কৃত্রিম হাসির রেখা ফুটিয়ে নিচে চলে এলাম। সবার থেকে দূরে এক কোণায় দাঁড়িয়ে আছি। স্নিগ্ধা বধূ বেশে বসে আছে, তার ঠিক সামনে নির্ঝর বসে আছে বর বেশে। নির্ঝরকে এতটা সুদর্শন লাগছে যে আমার চোখ সরাতে পারছি না। আমার দেখা সবচেয়ে সুদর্শন বর নিঃসন্দেহে নির্ঝর। নয়না ম্যাম আর রাজীব স্যার মেহমানের দেখাশোনা করছেন। হুট করে বিয়েতে ঠিক হওয়াতে মেহমানের সংখ্যা কম, তবে সবাই উচ্চ পদস্থ। কাজী সাহেব এসে পড়েছেন। কয়েক মুহূর্তের মধ্যে বিয়ে শুরু হবে। শেষবারের মতো দু চোখ ভরে নির্ঝরকে দেখছি। এই সময়টুকুতেই আমি আর ওনাকে আমার চোখে বন্দী করে নেব। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার স্মৃতি চোখে নিয়েই কাটিয়ে দিব। তো বিয়ের কাজ শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। ওয়েট আম্মু, কনেকে আসতে দাও। কি বলছিস? স্নিগ্ধা তো এখানেই আছে। আমি স্নিগ্ধার কথা বলছি না আম্মু। কৃষ্ণা দেখো কত দূরে দাঁড়িয়ে আছে, ওকে কাছে আসতে বলো, না হলে তো কবুল বললে কেউ শুনবেই না। তুই কি পাগল হলি? তৃষ্ণা কেন কবুল বলবে? কারণ বিয়েটা তো আমি কৃষ্ণাকেই করছি। নির্ঝরের কথায় যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়লো। কি আবল তাবল বলছিস তুই? মজা করিস না, চুপচাপ বিয়েটা হতে দে। মজা করিনি আম্মু, মজা তো তুমি করেছো আমার জীবন নিয়ে। নির্ঝর, এসব খেলা চলছে না। মানে? ইয়েস, এসব খেলা চলছে না। খেলা তো সেটা ছিল যেটা তুমি 1 বছর আগে খেলেছিলে। কৃষ্ণর ফেক রিপোর্ট কেন বানিয়েছিলে আম্মু? নির্ঝরের প্রশ্নে নয়না বেগম হঠাৎ করেই ভীষণ ঘাবড়ে যায়। কি বলছিস? কেন তৃষ্ণাকে মিথ্যা বলেছিলে যে তৃষ্ণা কখনো মা হতে পারবে না? কেন বলেছিলে তৃষ্ণার সন্তান জন্মদানে অক্ষম? নির্ঝর, তুই আমাকে সন্দেহ করছিস? না আম্মু, আমি তোমাকে দোষী প্রমাণ করছি। তুমি আমার ভালোবাসাকে আমার কাছ থেকে দূর করেছো, আমার জীবন নিয়ে খেলেছো কেন? এসব মিথ্যে নির। প্রমাণ ছাড়া কথা বলছি না আমি আম্মু। 1 বছর আগে যে ডাক্তারকে দিয়ে তুমি কৃষ্ণর ফেক রিপোর্ট বানিয়েছিলে তার কাছ থেকেই সব জেনেছি। ডাক্তার নিজেই বলেছে তুমি তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলে রিপোর্ট বানানোর জন্য। কেন করেছিলে এসব আম্মু? কেন নিজের ছেলের খুশি তুমি সহ্য করতে পারোনি? কেন? তোর খুশি চৌধুরী এম্পায়ারের যোগ্য নয়। একটা রাস্তার মেয়েকে তুই এই বাড়ির বউ করার জন্য খুঁজে এনেছিলি। যে মেয়ের জন্মের ঠিক নেই সে মেয়ে হবে আমার ছেলের বউ? কখনোই না। আম্মু, কৃষ্ণার প্রতি তোমার মনে এত ক্ষোভ জমে আছে? আমি তোকে অনেকবার বোঝাতে চেয়েছিলাম যে এই মেয়েকে ছেড়ে দে, কিন্তু তুই ফিরিসনি। তাই বিয়ের 2 দিন আগে তৃষ্ণার পেটের ব্যথার সুযোগ নিয়ে ডাক্তারকে টাকা দিয়ে ফেক রিপোর্ট বানাই। তৃষ্ণাকে সেই রিপোর্ট দেখিয়ে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলে তৃষ্ণা তোর ভালোর জন্য তোকে ছেড়ে চলে যায়। এতক্ষণ নির্ঝর আর নয়না বেগমের কথোপকথন দূরে দাঁড়িয়ে মূর্তির মতো শুনছিল তৃষ্ণা। নয়না বেগম তার সাথে কি করেছে সেটা তার কাছে তেমন কোনো বিষয় না। যা যা বলেছে নয়না বেগম প্রতিটা কথাই তো সত্য। আসলেই তার জন্ম পরিচয় নেই। জন্মের পর তার মা বাবা তাকে এতিমখানায় বারান্দায় ফেলে রেখে গিয়েছিল। এমন একটা মেয়েকে নিজের বাড়ির বউ করতে কে চাইবে? তবুও তৃষ্ণার মনে কোনো একটা আশার আলো ফুটে উঠেছে, সে মা হতে পারবে, সে বন্দা নয়। কিন্তু জীবনের এমন একটা সময় এসে এই কথাটা জানতে পারলো যে এখন চাইলেও এই খুশিটাকে কাজে লাগাতে পারবে না। নির্ঝরের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে স্নিগ্ধা আর নির্ঝরের বিয়ে। নয়না বেগম আর নির্ঝরের কথা কাটাকাটির এক পর্যায়ে নির্ঝরের হুঁশ হয় তৃষ্ণা আশেপাশে নেই। নির্ঝর নয়না বেগমের বলা কোনো কথা না শুনে তৃষ্ণাকে খোঁজার কাজে লেগে পড়ে। অনেক খুঁজেও তৃষ্ণাকে খুঁজে না পেলে নির্ঝর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে। আলো অন্ধকারে খেলা খেলছে প্রকৃতি। পাগলের মতো কার ড্রাইভ করছে আর বাইরের দিকে তাকাচ্ছে নির্ঝর। আজকে সে কিছুতেই তার ভালোবাসাকে হারাতে দেবে না।
অনেক কষ্ট সহ্য করেছে সে তৃষ্ণাকে আপন করে পাওয়ার জন্য। আজ যে করেই হোক তৃষ্ণাকে সে খুঁজে বের করবেই। কিছুতেই তৃষ্ণাকে নিজে থেকে দূর হতে দেবে না। তার ভালোবাসা ছেড়ে সে বেঁচে থাকতে পারবে না। এই নেশা ভুলে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। প্রায় 2-3 ঘন্টার মতো খুঁজেও তৃষ্ণাকে না পেলে নির্ঝর ক্লান্ত হয়ে পড়ে। হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে বেরিয়ে নির্ঝর রাতের আকাশের দিকে অপলক তাকিয়ে থাকে। হয়তো সে সারা জীবনের জন্য তার তৃষ্ণাকে হারিয়ে ফেলেছে, আর হয়তো দেখা মিলবে না তার নেশার। 9 মাস পর হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে তন্ময় আর তিতলি। একটু দূরত্বে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক, হাতে মিষ্টির প্যাকেট। তিতলি হসপিটালের করিডোরে এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করছে। তন্ময় একটু এগিয়ে গিয়ে তিতলিকে এনে কোলে বসিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিল। এমন করো না মা, ভিতরে তৃষ্ণা মামনি অসুস্থ। তুমি যদি এভাবে দুষ্টুমি করো মামনি কষ্ট পাবে না? মামুনি আমার জন্য ভাই আনবে নাকি বোন আনবে বাবাই? সেটা তো বলতে পারবো না, তবে তোমার কি চাই, ভাই নাকি বোন? তিতলির ভাই বোন দুজনেই এসেছে। তৃষ্ণার ক্যাবিন থেকে বেরিয়ে তন্ময় আর তিতলির উদ্দেশ্যে কথা বলো নির্ঝর। মানে সত্যি বলছো তুমি? হ্যাঁ, তৃষ্ণা টুইন্স বেবি জন্ম দিয়েছে। আমি 2 বাচ্চার বাবা হয়েছি। এত খুশি কোথায় রাখবো বুঝতে পারছি না। আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আমার তৃষ্ণাকেও পেয়েছি আর আমাদের বাচ্চাদেরও। তন্ময় নির্ঝরকে জড়িয়ে ধরে বাবা হওয়ার শুভেচ্ছা জানালো। নির্ঝর তিতলিকে কোলে নিয়ে আদর করে দিয়ে তন্ময় আর তিতলিকে মিষ্টি খাইয়ে তৃষ্ণার ক্যাবিনে নিয়ে গেল। নয়না বেগম তৃষ্ণার মাথার কাছে বসে তৃষ্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এখনো তৃষ্ণার জ্ঞান ফিরে আসেনি। আজ নয়না বেগমকে দেখলে কেউ বলবেই না যে 2 বছর আগে উনি তৃষ্ণাকে এতটা অপছন্দ করতেন। আজ তৃষ্ণাকে যেভাবে আদর করছেন, যে কেউ বলবে তৃষ্ণা তার নিজেরই মেয়ে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায়। 1 বছর আগে তৃষ্ণা বাড়ি ছেড়ে চলে গেলে নির্ঝর পাগলের মতো তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তৃষ্ণাকে খুঁজে না পেলে ক্লান্ত হয়ে নির্ঝর হাইওয়েতে আত্মহত্যা করতে যায়। কিন্তু ভাগ্যের পরিক্রমায় ঠিক সেখানেই তার তৃষ্ণাকে সে ফিরে পায়। সেদিনের পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়াল হতে দেয়নি তৃষ্ণাকে। আর আজ তৃষ্ণা তার সন্তানের মা। নির্ঝর আর স্নিগ্ধার বিয়ের আগের দিন তৃষ্ণাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় তৃষ্ণা মা হতে চলেছে। কিন্তু সেদিন স্নিগ্ধা নির্ঝরকে বিয়ে করার লোভে সবার কাছ থেকে শতটা লুকিয়ে ফেরায়। সে কাউকে জানতেই দেয় না যে তৃষ্ণা মা হতে চলেছে। তৃষ্ণাকে নির্ঝর ফিরিয়ে আনার কিছুদিন পরেই তৃষ্ণার শরীর আরো খারাপ হয়ে গেলে ডাক্তার দেখালে জানায় তৃষ্ণা মা হতে চলেছে। এই 9 মাসে নির্ঝর তৃষ্ণার দেখাশোনায় কোনো প্রকার ত্রুটি রাখেনি। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তৃষ্ণা সেবা করেছে। তৃষ্ণাকে বুকের মাঝে আগলে রেখেছে। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। 1 মেয়ে আর 1 ছেলের জননী হয়েছে তৃষ্ণা। সেই সাথে তাদের এক বড় মেয়ে হিসাবে আছে তিতলি। তন্ময় এবং নয়না বেগমও তাদের ভুল বুঝতে পেরে নিজেদেরকে শুধরে নিয়েছেন। রাতের অন্ধকারে ব্যালকনিতে খোলা আকাশের নিচে বসে আছে নির্ঝর। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়াতে ভেজা মাটির সুঘ্রাণ আসছে। চোখ বন্ধ করে নির্ঝর সেটা উপভোগ করার চেষ্টা করছে। 2 মগ কফি হাতে নির্ঝরের পাশে বসলো তৃষ্ণা। কি ভাবছেন? ভাবছি স্বপ্ন দেখছি না তো। এমন কেন মনে হলো? জানো তৃষ্ণা, যখন তুমি ছিলে না তখন তোমাকে এভাবে পাশে পাওয়ার স্বপ্ন দেখতাম প্রতিদিন। প্রতিটা নির্ঘুম রাত সাক্ষী যে কতটা চেয়েছি তোমাকে। আজ তোমাকে পেয়েও মনে হচ্ছে এসব স্বপ্ন চোখ খুললেই হারিয়ে যাবে। কিছুই হারাবে না। আপনি, আমি, আমাদের ভালোবাসা, তানভীর, নীরা, আমাদের ভালোবাসার চিহ্ন সব এখানেই আছে। থ্যাংক ইউ তৃষ্ণা। কেন? আমার জীবনে এত সুখ এনে দেওয়ার জন্য, তানভীর আর নীরাকে আমাকে উপহার দেওয়ার জন্য। নির্ঝরের কথার উত্তর না দিয়ে ওনার বুকে মুখ গুজে দিলাম। সময় যদি এখানে থেমে যেত আর আমি যদি ওনার মধ্যে মিশে যেতাম, তাহলে হয়তো মনে হতো আমার নির্ঝরের কাছ থেকে আমি দূরে। নির্ঝর সবসময় বলেন আমি নাকি ওনার নেশা, কিন্তু সত্যিটা হলো নির্ঝরের ভালোবাসাই নেশা। আর এই নেশায় আসক্ত থাকতে চাই আমি শেষ নিঃশ্বাস অবধি। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।